সোল। দেখো, তুমিও স্পিরিট, আমিও স্পিরিট, ও স্পিরিট। আমরা কিন্তু হিউম্যান ফর্মে আছি, আমরা হিউম্যান এক্সপিরিয়েন্স করছি। তুমি বলতে পারো পল্লবী ম্যাডাম আপনি তো স্পিরিচুয়াল, আমি তো নই। কে বলেছে স্পিরিচুয়াল না? তুমি তো স্পিরিট, তুমি হিউম্যান এক্সপিরিয়েন্স করছো। স্পিরিচুয়াল প্রত্যেকেই। আমরা স্পিরিচুয়ালিটিকে এক্সপিরিয়েন্স কিন্তু করছি না, প্রত্যেকের মধ্যে স্পিরিচুয়ালিটি আছে। স্পিরিট, তাই স্পিরিচুয়ালিটি আছে। আমরা এখানে হিউম্যান এক্সপিরিয়েন্স করছি। একটা মানুষকে এত অত্যাচার করে ফেললে বা এমন কিছু তার সাথে খারাপ ব্যবহার করে ফেললে যে সে খেতে বসেও কাঁদছে, সে হয়তো খেতে পারছে না খাবার, দিনের পর দিন খাবার খেতে পারছে না, তোমার খিদে সব থেকে বেশি বাড়বে। তোমার এত খিদে বেড়ে যাবে, তোমার এমন অবস্থা হয়ে যাবে, তুমি হয়তো তার সামনাসামনি দাঁড়াতে পারবে না, সমাজে দাঁড়াতে গেলে লজ্জা লাগবে। কর্মফল, তোমাকে তোমার কর্ম ভুগতে হবে। এবার তুমি ধরো একটা খারাপ কাজ করেছো, তুমি এক বাটি কাদা জল নিয়েছো, সেটা তোমাকে খেতে হবে, এটা তোমার কর্ম। কিন্তু তুমি কি করলে? এক্সট্রা কর্ম করলে, একটা ছাঁকনি নিয়ে এলে, একটা জল নিয়ে এলে, কিছু নিয়ে এলে, সেটাকে তুমি ফিল্টার করলে, দেন তুমি সেটাকে খেলে। তাহলে কি করলে? তুমি তো অর্ধেক কর্ম ওখানে করে ফেললে ওটাকে ঠিক করার জন্য। বাদ বাকিটা খেলে, যেটুকু প্রবলেম হলো হলো। তো ওনাদের কাছে নিয়ে যাওয়ার পরে ওনারা বলেছেন যে এনার মনে হচ্ছে খুব একটা অবস্থা ভালো বুঝতে পারছি না, তবে ট্রিটমেন্ট করুন, ওষুধ ফষুধ খাওয়ান, ঠিক হয়ে যাবে। তো বাড়িতে যথারীতি নিয়ে আসে। আমি যখন রেকর্ড ওপেন করি আমি দেখি যে সে মোটামুটি আর 3 থেকে 4 দিন। আমি তাকে বলি খুব ভালোবাসুন বাচ্চাটিকে, আর কি করবেন, খুব ভালোবাসুন, ঠিক হয়ে যাবে। তিনি শুধু একটাই শুধুমাত্র কথা উল্লেখ করেছিলেন সেই সময়, আমার এখনো যেটুকু মনে পড়ছে, যে আমার নাতনিটার কিন্তু প্রচন্ড শরীরটা খারাপ হতে পারে, নাতনিটাকে একটুখানি সাবধানে রাখতে। আমি ওনার মাকে সেরকমই বলি, যে ক্লায়েন্ট তাকে আমি সেটাই বলি যে আপনি আপনার মেয়েকে একটু সাবধানে রাখবেন, আপনার মেয়ের কিন্তু শরীরটা খারাপ হতে পারে, এরকম কিন্তু উনি আমাকে বলছেন। আর ঠিক তাই, 3 মাস না 4 মাস পর পেটের চরম ইনফেকশন নিয়ে এসএসকেএমে ভর্তি হয়েছিল। তাহলে আপনার মনে হয় যারা যারা এরকম আছে, যারা বড় লোক, একটু টাকা পয়সা দেখেছে, তারা নিজেদেরকে একটা ফ্লেক্স করার, যে কথাটা আমরা খুব স্মার্টলি ইংলিশ বলা হয়, ফ্লেক্স করছে তারা, যে আমার কাছে এটা আছে, আমার কাছে গুচির ব্যাগ আছে, আমার কাছে অ্যাডিডাসের জুতো আছে, গুচির জামা প্যান্ট আছে। তো এটা দেখানোটা কি একদিকে ভালো? এটা শুক্র অ্যাক্টিভেট করে, লাক্সারি অ্যাক্টিভেট করে। কিন্তু অতিরিক্ত ভালো না। অতিরিক্তটা কখন তুমি বলবে? যখন তোমার ইনকামের, ধরো বলি যে না, নো, নয়, এই জিনিসগুলোকে বাদ দিয়ে কথা বলতে। বাচ্চাদের মধ্যে একটা প্রবণতা তুমি দেখবে, যে তুমি যদি বলো যে ওইটা করো না, ও কিন্তু ওই নাটা শুনবেই না, ও কিন্তু ওই কাজটাই বেশি করে করবে। তুমি যদি সেটা তাকে ঘুরিয়ে বলো যে তুমি এই কাজটা করো, সে কিন্তু শিফট হয়ে যাবে। হাজবেন্ড বা ওয়াইফের মধ্যে সম্পর্ক খুব খারাপ। আকাশিকে দেখা যাচ্ছে যে দুজনের মধ্যে কোনো একজন ব্যক্তির হয়তো অন্য কোনো লাইফে অন্য কোনো মানুষের সাথে কোনো আনওয়ান্টেড কর্ড জুড়ে আছে। ওই 7 জন্মের সম্পর্কটা তো সব থেকে ভুল কথা। হাজবেন্ড ওয়াইফের 7 জন্মের সম্পর্ক, এটা সব থেকে ভুল কথা। অনেক ক্ষেত্রে হয়তো হাতে টাইম কম আছে, আমার খুব তাড়াতাড়ি কোনো রেজাল্ট দরকার, যেটার জন্য হয়তো আমাকে খুব লেন্দি একটা প্রসেস করতে হবে, যেটা আমি পৃথিবীতে বসে আমার ধরো 21 দিনের বা আমি বলছি 30 দিনের একটা হয়তো টাইম দেওয়া আছে, সেটা ওখানে গিয়ে আমি 7 দিন করলাম কমপ্লিট। কারো কাজ করছো বা তুমি কোনো মন্ত্র জপ করছো, তোমার কোনো প্রবলেম হয়েছে, তোমাকে 108 বার বা 1 মালা তোমাকে হয়তো মন্ত্র জপ করতে হবে, সেটা ওই আকাশিক রেলমে মাত্র 9 বার জপ করলে ওই পুরো 109 108 বারের যে ফল, সেটা কিন্তু ওই চলে আসে পুরোটা। তো নমস্কার বন্ধুরা, কেকে পডকাস্টে আবার স্বাগত জানাই। আজকে আমাদের পডকাস্টে আপনি কেন ক্লিক করেছেন? হ্যাঁ, পল্লবী ম্যাম আছেন, এবং পল্লবী ম্যাম আমাদেরকে আজকে বলবে কর্মফল কেমনভাবে আমাদেরকে এফেক্ট করতে পারে, এই বছরে কেমন যাবে। আপনার আগেই যে আপনি যে ধরনের বাজে কাজ করেছেন, এই রিলেশনশিপে হোক বা যে কোনো বিষয়, সেগুলো কিন্তু এই বছরে রিভিল হতে চলেছে। কিভাবে ঠিক করবেন, না ঠিক করবেন, বা করতে চাইছেন ঠিক করতে, বা কার সাথে কথা বললে ভালো হয়। তাই জন্যই তো এই পডকাস্টটা, এবং আমার কথা যেখানে শেষ হবে তারপর থেকে ম্যামের নাম্বার দেওয়া আছে। অনেকের প্রবলেম হচ্ছিল যে আমাকে ফোন করে বলছিলেন যে ম্যাম ফোন তোলে না, সেটা আর হবে না। আপনারা যখন মনে হবে আপনারা ফোন করতে পারেন, কিন্তু আপনারাও জানেন যে মানুষ কখন ফোন করলে মানুষকে পাওয়া যাবে, তাই না? তাই জন্য যখন আমরা, আশা করি বুঝতেই পেরেছেন আমার কথাটা। তো ডাইরেক্ট তার কাছে যাবো, কিন্তু যে নাম্বারটা অলওয়েজ ব্লিঙ্ক করে জানেন আপনারা, সেই নাম্বারে ভালো তথ্য সারা বিশ্বের বাঙালির কাছে যদি পৌঁছাতে চান, কল করতে পারেন। বা যে কোনো প্রমোশনাল কাজ বা কোনো রকম চাইছেন, যে স্পিরিচুয়াল গাইডেন্স চাইছেন, তার জন্যও কল করতে পারেন। আর ডাইরেক্ট পল্লবী ম্যামের কাছে। কেমন আছেন ম্যাম?
খুব ভালো আছি। তুমি কেমন আছো এই বলো? চলছে ম্যাম। আর আগের পডকাস্টটা তো খুব বুম হয়ে গেছিল ওটাতে। দারুণ দারুণ। থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এত সুন্দর গ্রোথ দেওয়ার জন্য। এবং একটা কমপ্লেন আছে যেটা আপনি আমাকে বলেছিলেন যে আমার নামে অনেকে নিচে অনেক কথা বলেছে, সেটা যদি ছোট্ট করে আমাকে বলেন তাহলে আমি সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব। তোমাকে তো আমি বলেইছি, আমি দর্শককে বলি যে ধন্যবাদ সবাইকেই এত সুন্দর পাশে থাকার জন্য, সাপোর্ট করার জন্য, এত সুন্দর পেজটাকে গ্রোথ করার জন্য, আমারও গ্রোথ করানোর জন্য থ্যাংক ইউ সো মাচ। আর আপনাদের একটা কথা বলি, অনেকেই তোমাকে একটু কমেন্টে দেখলাম একটু বকাবকি করেছে যে করেছে। আহ, তুমি কেন মাঝখানে ইন্টারাপশন করো, কেন তুমি কথা বলো এত, ম্যামকে বলতে দিচ্ছ না বা গেস্টকে বলতে দিচ্ছ না, তুমি একটু রিসার্চ করো, এরকম অনেক কিছু বলেছেন। তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলি যে হোস্ট যে তাকে একটা জিনিস ইন্টারেস্টিং করতে গেলে অনেক জায়গায় অনেক কিছু নিজের কারিগরি দেখাতে হয়, তো হ্যাঁ, হ্যাঁ। ধরে নিন হুম। এটা সেটাই, তারপর বাকিটা ও নিজেই হ্যাঁ, বলবে। মেন ব্যাপারটা হয় কি যে আমি না অনেক কিছুই জানি, হ্যাঁ ঠিক আছে, এবার আমাকে প্রশ্নটা করতে হয় একটু বোকা বোকা টাইপের, যাতে আপনার সেটা প্রশ্নটা বা উত্তরটা দিতে সুবিধা হয়। হ্যাঁ, আপনারা যেভাবে প্রশ্ন করেছেন, আমি যে কোনো আমি এইটুকু ছোট্ট করে বলি, যারা যারা আমার এখানে বসে আমি তার আগে তাকে রিসার্চ করে নিই, ঠিক আছে, পুরো ব্যাপারটা আগে জেনে নিই। কারণ আপনাকে যখন আপনি প্রথমবার এসেছিলেন, এক্স্যাক্টলি। আকাশিক রেকর্ডস কি কৌশিক তুমি কি জানো, আমি না আমি জানি না। আপনি একটা লিস্ট পাঠিয়েছিলেন, আমি ওটাকে স্টাডি করি। হুম কিন্তু হ্যাঁ, বোকা বোকা প্রশ্ন আমি ওটা একটু স্ক্রিপ্টেড থাকে যাতে আপনারা বুঝতে পারেন যে জিনিসটা কিভাবে। কারণ খালি আপনি বুঝতে পারছেন, ভাবুন তাহলে 20,000 বা 21,000 লোকেরা তারা কি করে বুঝছে, তারা তো বুঝতে পারছে অবশ্যই না, অবশ্যই, এবং সবাই তো পুরোটা জেনে পডকাস্ট দেখে না। দেখে না। এবার কেউ কেউ আপনি আছে যারা বুঝতে একদম পারছেন প্রথম থেকে দেখছে, একদম। নতুন দেখছে, এবং তাদের একটু বুঝতে এবং সুবিধা আমার হয়। মানে আমি যতদূর মানে আমি ধরুন জানি 1 বছর হয়নি আকাশিক রেকর্ডস হুম এর, হুম সত্যি হুম কথা। হুম। কেউ জানে 5-6 বছর ধরে। অবশ্যই। এবং এখানে এরকম আছে যে প্রথমবার আপনাকে দেখছি পল্লবী প্রথমবার ম্যামকে। শুনছে, মানে আকাশিক রেকর্ড শব্দটাই প্রথম শুনছে, প্রথম এরকমও শুনছি। অনেকে আছে। আপনাকে ফোনও করেছে ওরকম ধরনের একদম লোকেরা। একদম একদম। তো কিছু, কিছু বোকা, বোকা প্রশ্ন আমাকে এইজন্য তাদের নিশ্চয়ই ভেবে রাখতে হয়। নিশ্চয়ই। সো এটার জন্য যিনি করেছেন বা যারা করেছেন আমি তাদেরকে সরি বলব। আমি নিজেকে আরো শুধরাচ্ছি, শিখছি। আর আমরা আজকে একটা ছোট্ট কথা যেটা হচ্ছে যে অনেকে ফোন করে আমাকে বলেছে যে স্যার ম্যাম ফোন তোলে না। তো আপনি আপনার যে টাইমিংটা বা কলিং টাইমিংটা একটু যদি একটু ডিসকাস করে দেন। ফোন তোলে না বলতে অ্যাকচুয়ালি হ্যাঁ, প্রচন্ড আপনাদেরই আশীর্বাদে অনেক অনেক বেশি কাজের প্রেশার বেড়ে গেছিল, তো তার জন্য ফোন সত্যিই রিসিভ করতে পারিনি, প্রবলেম ছিল। তোমার কাছে পডকাস্ট কমপ্লিট করে যাওয়ার পর থেকে আমাদেরও কথা হয়েছে 1টা-1:30টার পর। একদম একদম। আমি মনে তো আছে একদিন হ্যাঁ হ্যাঁ 1:30টার রাস্তায়, সময় তখন আমি আপনিও তাও ফোন করেছেন। ট্রাভেল করছিলাম রাস্তায়। 1:30টার সময় ফোন হ্যাঁ, করেছেন। তো অ্যাকচুয়ালি আমি কাজে বসি, মানে কাজের টাইম আমার সকাল 10টা থেকে রাত 1টা 1:30, স্পেল কাস্টিং চললে তো 2টো 2:30 পর্যন্ত চলে, কোনো ব্যাপার নেই। তো তাছাড়া বাদবাকি টাইমে আমি যে টাইমগুলোতে আমি ফ্রি থাকি ফোন রিসিভ করি, বুকিং নিই। আ আমার একজন অ্যাসিস্ট্যান্ট আছেন, তিনি মেসেজে যেগুলো আসে হুম, সেগুলো হুম, হ্যান্ডেল করেন। বুকিং নিয়ে নেন উনি, পেমেন্ট নেন উনি, বুকিং করেন, সবটাই উনি করে দিচ্ছেন। কোনো প্রবলেম নেই, আপনারা যখন খুশি কন্ট্যাক্ট করতে পারেন। আগের মতো প্রবলেম আশা করছি হবে না। বাহ! থ্যাংক ইউ খুবই সো ভালো। মাচ। তাহলে আগেরবার আমরা আকাশিক রেকর্ডসে অনেক রকমের কথা হুম বলেছিলাম। হুম হুম বাস্তুর মধ্যে একজন বয়স্ক মহিলার ব্যাপারটা ছিল। হুম হুম। অনেক রকমের ব্যাপার। তো আজকে ম্যাম আপনার কাছে ১ম কি শুনবো? আচ্ছা, সবার প্রথম আমি একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার বলি, সেটা হুম, হচ্ছে আকাশিক রেকর্ড, পাস্ট লাইফ, তারপরে হচ্ছে একজন সোলের ব্লুপ্রিন্ট, তার কর্মের রেকর্ড, এগুলো মোটামুটি অল্প বিস্তর সবাই জেনে গেছে। হুম, হুম, জানে না যে বিষয়টা, সেটা আমি বলি একটু। আকাশিক যে লাইব্রেরি, আমাদের যে আকাশিক হল, সেখানে আমাদের খুব পার্সোনাল একটা জায়গা আছে, মানে যারা আমরা রিডার তাদের একটা খুব পার্সোনাল জায়গা আছে, সেটা হচ্ছে আকাশিক মেডিটেশন রুম। মেডিটেশন করতে হয়? ইয়েস। ওই ঘরে, মানে ওই জায়গায় গিয়ে যে কোনো রিডার, মানে যারা আকাশিক শিখছে বা আকাশিক শিখে গেছে বা যারা রিডার অলরেডি, এক্সপার্টও হতে পারে, নর্মাল রিডারও হতে পারে, যেই হোক, তারা ওই রুমটার মধ্যে এন্ট্রি নিয়ে কিন্তু নিজের মেডিটেশন করতে পারে। তার কারণ হচ্ছে সেভেন্থ রেলমে ধরো যেহেতু ওখানে টাইম এক্সিস্ট করে না, বুঝতে পেরেছো, মানে আর্থ স্পেস টাইমটা ওখানে এক্সিস্ট করে না, ওখানে সবকিছু খুব তাড়াতাড়ি এক্সেলারেট হয়, যে কোনো জিনিস। ধরো কারো কাজ করছো, ধরো তুমি কোনো প্র্যাকটিশনার, ঠিক আছে। নমস্কার, আমি পল্লবী রয় নন্দী। আপনারা আজকে যে আকাশিক পডকাস্ট দেখছেন তার মাঝখানে আমি চলে এলাম। আমি আপনাদের আকাশিক রেকর্ড রিডিং নিয়ে কোর্স করাচ্ছি। আপনারা যদি চান আকাশিক রেকর্ড রিড করতে বা অন্যকে সাহায্য করতে, বা আমার মতো রেকর্ড রিড করে আজকে নিজের কোনো জায়গা তৈরি করতে, তাহলে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। নিচে দেওয়া নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। তাহলে চলুন পডকাস্টে ফেরা যাক। তুমি কারো কাজ করছো বা তুমি কোনো মন্ত্র জপ করছো, তোমার কোনো প্রবলেম হয়েছে, তোমাকে 108 বার বা একমালা তোমাকে হয়তো মন্ত্র জপ করতে হবে, সেটা ওই আকাশিক রেলমে মাত্র 9 বার জপ করলে ওই পুরো 109 মানে 108 বারের যে ফল সেটা কিন্তু ওই চলে আসে পুরোটা।
বুঝতে পেরেছো? বোঝাতে পারলাম হ্যাঁ, ব্যাপারটা? নিশ্চয়ই। মানে এটা কি আপনার কোনো একটা স্থান আছে যেটাতে এক্স্যাক্টলি, ওটা আকাশিক লাইব্রেরিতে একটা মানে স্পেসিফিক রুম আছে, মেডিটেশন রুম। এটা কোথায় পাবো আমি? মেটাফিজিক্যাল ওয়ার্ল্ডে যেতে হবে, ওকে। সেভেন্থ রেলমে যেতে হবে। মানে আপনি এটা নিয়ে যান? হ্যাঁ, যারা আমার স্টুডেন্ট যারা শেখে তারা করে, প্র্যাকটিস করে, যায়। এবং তারা অনেক ক্ষেত্রে হয়তো হাতে টাইম কম আছে, আমার খুব তাড়াতাড়ি কোনো রেজাল্ট দরকার, হুম, যেটার জন্য হয়তো আমাকে খুব লেন্দি একটা প্রসেস করতে হবে, হুম। যেটা আমি পৃথিবীতে বসে আমার ধরো 21 দিনের বা আমি বলছি 30 দিনের একটা হয়তো টাইম দেওয়া আছে, সেটা ওখানে গিয়ে আমি 7 দিন করলাম, কমপ্লিট, রিচুয়াল কমপ্লিট। হুম, বুঝতে পেরেছি। মানে এই জিনিসটা মানে আপনার সাথে কনট্যাক্ট যারা করবে, হুম হুম তারা যদি একটু তাড়াতাড়ি চায়, হুম তাহলে সেই হুম। জিনিসটা সম্ভব? তারা যদি তাড়াতাড়ি চায় সেটা ব্যাপার না, ধরো তাদের জন্য আমাকে কোনো জিনিস তাড়াতাড়ি করে করতে হচ্ছে, ধরো তার একটা প্রবলেম, হুম, সেটা সারতে হয়তো 1 মাস সময় লাগবে, হুম। সেক্ষেত্রে আমি সেটা হয়তো 1 সপ্তাহের মধ্যে করে দেওয়ার চেষ্টা করছি, তখন আমি ওই জায়গাটা কাজে লাগাবো, ওটা আমার কাজ, রিডারদের কাজ। ওয়াও! এটা যারা স্টুডেন্ট, যারা শিখেছে, যারা হুম, শেখে, হুম। তারা অ্যাক্সেস করতে পারে খুব ভালোভাবে। এবং এগুলোর প্রসেস আছে অনেক কিছুই। তা ঘটনা দিয়ে যদি আজকে কিছু শুরু করেন। কিসের ঘটনা দিয়ে বলবো এই যে বলো? আকাশিক রেকর্ডস, যদি এরকম কেউ এসছে যারা শুনে আপনার একটু ক্রিটিক্যাল লেগেছে কিন্তু জিনিসটা আজকে সে সাকসেসফুল এবং ভালো। আমি তোমাকে সব থেকে একজনের একটা প্রবলেম বলি, সেটা হচ্ছে একটি বাচ্চা মেয়ে, ঠিক আছে, মানে তার সব থেকে বড় কথা হচ্ছে প্রচন্ড দাঁতে যন্ত্রণা হচ্ছিল, মানে ওই ধরো 7-8 বছর বয়সের পর দাঁত পড়ার একটা ব্যাপার থাকে তো, হুম, হুম, হুম। দাঁতে যন্ত্রণা হচ্ছিল প্রচন্ড পরিমাণে, মানে এতটাই যন্ত্রণা যে এই জায়গাটা মানে পুরো ব্যথাতে মানে ফুলে গেছে আর কি, তার লাল হয়ে গেছে এই জায়গাটা, মানে কথা বলতে পারছে না, কান্নাকাটি করছে। তার মা হঠাৎ করে ফোন করে আমাকে, যে মানে অ্যাকচুয়ালি ওর মা আমার ক্লায়েন্ট, অন্য বিভিন্ন নিউমেরোলজি এটা ওটা বিভিন্ন কাজে ওর সাথে আমার পরিচয় ছিল। উনি ফোন করে বলেন যে আমার মেয়ে কাল রাত থেকে প্রচন্ড যন্ত্রণা পাচ্ছে, এবার ওর দাঁত উঠবে এই জন্য হচ্ছে নাকি অন্য কোনো কারণের জন্য হচ্ছে আমরা বুঝতে পারছি না, কিন্তু প্রচন্ড কষ্ট পাচ্ছে। আমি তখন প্রথম জিজ্ঞেস করি যে ডাক্তারের কাছে গেছিলেন? উনি বলছেন যে হ্যাঁ, আমি আজকে সকালে ডাক্তারও দেখিয়ে নিয়ে এসেছি, অ্যান্টিবায়োটিক দিয়েছে ডাক্তারে, ঠিক আছে, তাতেও কিন্তু এই জিনিসটা কমছে না, খুব কষ্ট পাচ্ছে মেয়েটা। তখনই আকাশিক কাজে লাগিয়ে, মানে আকাশিক, তখন আমি বলেছিলাম যে এরকম আকাশিকের মাধ্যম দিয়ে এটা দেখা যেতে পারে, বা এটা হয়তো মানে এটা হয়তো বলা যেতে পারে যে প্রবলেমটা কেন হচ্ছে বা কি কতটুকু টাইমের মধ্যে সারবে। তো আকাশিকে গিয়ে তখন দেখা যায় যে মেয়েটার কিছুই না, এই জায়গায় ওই তোমার কি বলে ওই দাঁত, আক্কেল দাঁত টাইপের কিছু একটা হুম, ব্যাপার। তো ডাক্তারও সেটাই পরে শুনলাম ওনাকে বলেছে, যেটা উনি আমাকে বলেননি সেই সময়, যে ডাক্তার এই জিনিসটা বলেছে। তো আমি ওখানে যেয়ে দেখি যে কিছুই না, ওর আক্কেল দাঁতের জন্য যন্ত্রণা হচ্ছে। তো তারপরে আলটিমেটলি অপারেশন হয়েছে, ঠিক হয়ে গেছে বাচ্চাটি। yes. আপনার যে আকাশিক রেকর্ড যে আমরা শুনেছি যে হুম আমরা পাস্ট লাইফ দেখতে পাই, হুম। এবং এই পাস্ট লাইফে অনেক সময় ক্ষমা চেয়ে বা আমরা হ্যাঁ, জিনিসগুলো রিচুয়ালস করার নানান টাইপের করার ফলে এনার্জি রিলিজ করা রিলিজ যায়। করা যায়, যেগুলোতে হুম আমাদের হুম ক্ষমা বা পা ব্যথা, হাত ব্যথা হুম। বা ফাইন্যান্সিয়াল কোনো ক্রাইসিস হচ্ছে সেগুলো হ্যাঁ, ঠিক করা যায়। ঠিক করা তো যায়। এইগুলোর ব্যাপারে যদি আপনি কিছু ছোট করে রাখেন। এগুলো তো ঠিক করা যায়, প্লাস কট কাট করা যায়। কটকাট মানে সম্পর্ক কটকাট? হ্যাঁ, ধরো আনওয়ান্টেড কর্ড আছে, বুঝতে পেরেছো, হুম, মানে হাজবেন্ড বা ওয়াইফের মধ্যে সম্পর্ক খুব খারাপ। হুম, আকাশিকে দেখা যাচ্ছে যে দুজনের মধ্যে কোনো একজন ব্যক্তির হয়তো অন্য কোনো লাইফে অন্য কোনো মানুষের সাথে কোনো আনওয়ান্টেড কর্ড জুড়ে আছে। ওই 7 জন্মের সম্পর্কটা তো সব থেকে ভুল কথা, হাজবেন্ড ওয়াইফের 7 জন্মের সম্পর্ক, এটা সব থেকে ভুল কনসেপ্ট, বুঝতে মানে পেরেছো? হয় না? সব থেকে ভুল কনসেপ্ট। কোনো কোনো ক্ষেত্রে হলো সেটা আলাদা ব্যাপার, কিন্তু এমন নয় যে হাজবেন্ড ওয়াইফ মানেই তার 7 জন্মের সম্পর্ক চলছে, বা আগামী 6 জন্ম হবে, এরকম কোনো ব্যাপার নেই। অনেক সময় দেখা যায় যে স্বামী অনেক স্ত্রীদেরকে গায়ে হাত দেয়। হুম। যেটা একটা ভায়োলেন্ট হ্যাঁ বলা হ্যাঁ হয়ে হ্যাঁ থাকে। হ্যাঁ হ্যাঁ। কিন্তু সেই জিনিসটার কারণে কি আকাশিক রেকর্ড যে দেখা যেতে পারে? হ্যাঁ, দেখা যেতে পারে যদি এটা পাস্ট কর্মা থেকে হয়, যে সে হয়তো জন্মগত ভায়োলেন্ট, হুম, বা হুম, বাড়িতে ভায়োলেন্ট দেখেছে, মানে যে হুম, কোনো হুম, বাড়িতে এই ধরনের অপ্রীতিকর পরিস্থিতি হতে দেখেছে ছোটবেলা থেকে, সেটাতেই সে মানে আত্মসাৎ করেছে ব্যাপারটা, যে এটা নর্মাল ব্যাপার, বুঝতে পেরেছো? এটা অনেক সময় ডিএনএ এর মধ্যেও ঢুকে যায়। ডিএনএ ইয়েস। মানে বাবা একসময় করতো, এখন ছেলে করছে। এটা অনেকটা বংশ পরম্পরায় চলে, তুমি জানো, মানে দাদু করেছে, বাবা করেছে, আমি করছি, আমার ছেলেও হয়তো করবে, এরকম একটা বিলিফ মানে থেকে যায় ভিতরে। শুধু এটা ভায়োলেন্সের ক্ষেত্রে না, এটা টাকা পয়সার ক্ষেত্রেও হয়। তুমি হয়তো শুনবে টাকা পয়সা থাকলেই মানুষের অশান্তি বেড়ে যায়, বেশি টাকা মানেই বেশি প্রবলেম। না কিন্তু।
এটা আমি বিশ্বাস করি না। বিশ্বাস করো না, কিন্তু শুনেছো তো কথাটা অনেক কখনো না শুনেছি। কখনো। তাহলে এগুলো তো বিলিফ। বিলিভ আলাদা, কিন্তু রিয়ালিটি তো আলাদা না? অবশ্যই। কিন্তু যখন তুমি একটা জিনিসকে বিলিভ করে নেবে, হুম। সেটা তো অ্যাট্রাক্ট করবে তোমার রিয়ালিটিকে। এটা তো প্রবলেম তো এই জায়গাতেই। তার মানে এই জায়গায় আপনি বলছেন ভুসলি ঠিক বলেছে যে সবসময় নিজের ব্যাপারে পজিটিভ পজিটিভ বলো, বলো। এক্স্যাক্টলি। আমরা তো বলি যে না, নো, নয়, এই জিনিসগুলোকে বাদ দিয়ে কথা বলতে। বাচ্চাদের মধ্যে একটা প্রবণতা তুমি দেখবে যে তুমি যদি বলো যে ওইটা করো না, ও কিন্তু ওই নাটা শুনবেই না, ও কিন্তু ওই কাজটাই বেশি করে করবে। তুমি যদি সেটা তাকে ঘুরিয়ে বলো যে তুমি এই কাজটা করো, সে কিন্তু শিফট হয়ে যাবে। ধরো সে দেওয়ালে দেওয়ালে আঁকিবুকি কাটছে, নষ্ট হুম, করছে, হুম, তুমি হুম। বারবার বারণ করছো করো না, করো না, করো না, সে কিন্তু শুনবে না। সে কিন্তু ওই করো না বলছো মানে ও কিন্তু ওটাই করবে। হুম। তার থেকে তুমি যদি একটা খাতা দিয়ে বলো যে বাবা এখানে ড্রয়িংটা করো, দেখো খাতায় ড্রয়িং করতে হয়, এখানে করো, ও কিন্তু শিফট হয়ে যাবে। ও কিন্তু খাতাতেই করবে ড্রয়িং। এটা কিন্তু মানুষের নেচার। ছোট্টবেলা থেকে এই নেচারটা কিন্তু প্রত্যেকের মধ্যে থাকে। তাহলে আপনার মনে হয় যারা যারা এরকম আছে, যারা বড় লোক, একটু টাকা পয়সা দেখেছে, হুম তারা নিজেদেরকে একটা ফ্লেক্স করা, বা যে হুম কথাটা আমরা খুব স্মার্টলি ইংলিশ বলা হয়, ফ্লেক্স করছে তারা, যে হুম আমার কাছে এটা আছে, আমার কাছে গুচির ব্যাগ আছে, হুম আমার কাছে হুম অ্যাডিডাসের জুতো আছে, গুচির জামা প্যান্ট আছে। তো এটা দেখানোটা কি একদিকে ভালো? হুম এটা শুক্র অ্যাক্টিভেট করে, লাক্সারি অ্যাক্টিভেট করে। কিন্তু অতিরিক্ত ভালো না। অতিরিক্তটা কখন তুমি বলবে? যখন তোমার ইনকামের ধরো 1/3 তুমি খরচ করছো, সেটাকে দিয়ে তুমি ফ্লেক্স করছো, পারফেক্ট। যখনই তোমার ইনকামের থেকে তোমার দিখাবা বেড়ে যাবে, তখন প্রবলেম। ওকে। আজকে যদি নিতা আম্বানি একটা গুচির ব্যাগ ক্যারি করে, তার কাছে আমাদের এই ধরো নর্মাল বড় বাজার থেকে কেনা নর্মাল একটা হ্যান্ডব্যাগের মতো, তার কাছে ওটা কোনো ম্যাটারই করে না, তার কাছে ওটা ফ্লেক্স না, তার কাছে ওটা নর্মাল ব্যাপার। কিন্তু আমরা আমাদের মতো নর্মাল মানুষ যদি এখন একটা গুচি লেদারের ব্যাগ নিয়ে ঘুরে বেড়াই, সেটা তো ডেফিনেটলি আমার ইনকামের থেকে অনেক বেশি। তো সেটা তো সেই ফ্লেক্সটা তো চলবে না। ওটা একবারই চলবে, বারবার তো হবে না। ওটা তো ফ্লেক্স না, মানে ওটা ওই দিখাওয়াই হয়ে গেল। বুঝতে পেরেছো? ম্যাম, ধরুন আমার খুব আত্মীয় স্বজনের মধ্যে কেউ মারা গেছেন, ধরুন আমার বাবা বা মা কেউ মারা গেছে, হুম। তো তার ব্যাপারে আমি আকাশিক রেকর্ডস হয়, হ্যাঁ, হয়। আফটার ডেথ হয়? একদম। আফটার ডেথ হয়। যদি একটু বলেন এই ব্যাপারে। ধরো কেউ মারা গেছেন কোনো ব্যক্তি, সেটা মা বাবাই হতে হবে তার কোনো মানে নেই, ফ্যামিলির যে কোনো পার্সনের ক্ষেত্রে কিন্তু হতে পারে। কেননা হুম। সে যখন সোল, তাকে আমি তার যদি মানে ইচ্ছা থাকে, সে যদি আমাকে পারমিশন দেয়, আমি কিন্তু তাকে মানে ইনভোক করতে পারবো। এটা কিন্তু মিডিয়ামশিপের কথা আমি বলছি না। মিডিয়ামশিপটা কিন্তু আলাদা, এটা জাস্ট আকাশিকের মাধ্যমে আর কি। তো সেক্ষেত্রে ওনাকে ইনভোক করা যায়, বাড়ির লোক যদি বলে। এবার একজন নর্মাল আত্মাকে কেন সে আনবে? আনবে এই কারণেই যদি তার কিছু জানার থাকে বা কিছু জানানোর থাকে তাকে, যে আমি হয়তো কোনো প্রবলেমে পড়েছি, সলিউশন পাচ্ছি না, বা তুমি এই জিনিসটা করে গেছো, এটা কেন করে গেছো, কাকে বলে গেছো, মানে কোনো কিছু জানার আছে তার। সেক্ষেত্রে সেই ব্যক্তিকে ইনভোক করা যায়, তাকে শ্মশান মানে ডেকে আনা যায়, তাকে ডেকে এনে প্রশ্ন করা যায়, উনি আনসার দেন। আমি তোমাকে একটা ছোট্ট এরকম একটা ঘটনা বলি। কিছুদিন আগে মানে আমার এক ক্লায়েন্ট আর কি, ওনার মা মা মানে কিছুদিন আগে, মানে কিছুদিন বলতে ১ বছর তো হয়েই, নরমালি ১ বছর হতে হয়, না হলে ইনভোক করা যায় না। কেননা ওই ১ বছর ওনাদের একটা মানে জার্নি চলে, তো সোলের একটা জার্নি চলে। তো ওই সময়টা করা যায় না। ১ বছর পর মোটামুটি ইনভোক করা যায়। ওনাকে ইনভোক করা হয়েছিল। ওনার মা অ্যাকচুয়ালি অ্যাক্সিডেন্টাল ডেথ ছিল। তো মাকে প্রচণ্ড ভালোবাসতেন। খুব কষ্ট পাচ্ছিলেন যে মা এরকমভাবে অ্যাক্সিডেন্টালি চলে গেলেন, তার মানে নিশ্চয়ই তখন ওনার প্রচণ্ড কষ্ট হয়েছে। তো মেয়ে হিসেবে মায়ের কষ্ট হয়েছে মেনে নেওয়াটাও খুব কষ্টকর ব্যাপার। তো সেক্ষেত্রে তখন উনি জানতে চান যে আমার মা এখন কেমন আছে। আমার মা যে যেভাবে আর কি অ্যাক্সিডেন্টাল ডেথটা হয়েছে, তো এখন মা কতটা কষ্টে আছেন, মা আমাদের কিছু বলতে চান কিনা, বা আমরা ঠিকঠাকভাবে চলতে পারছি কিনা, মায়ের কিছু বক্তব্য আছে কিনা। তো তখন ওনাকে ডাকা হয়, মানে ওনার সাথে ইন্টারাকশন করা হয়। তখন সেই সময় সেই মুহূর্তে মানে যখন ওর মায়ের ডেথ হয়েছিল, ওর মা রাস্তার মধ্যে পড়ে গেছিল। রাস্তার মধ্যে পড়ে যাওয়ার পর কোনো গাড়িতে বা কোনো কিছুতে মাথায় আঘাত লাগে।
দিয়ে ডেথ হয়ে যায়, মানে একদম স্পট ডেথই ছিল আর কি, মানে মানে স্পট ডেথ অ্যাক্সিডেন্টই বলতে বলতে গেলে এটা। আমি বলছি তো অ্যাক্সিডেন্টাল ডেথ, মানে স্পট ডেথ তো ঠিক না, মানে তুলে নিয়ে নার্সিংহোম যাওয়ার সময়তে ডেথটা হয়ে যায় রাস্তাতেই। সবাই জানে যে আমার মা রাস্তা ক্রস করছিল, সেই সময় এরকম ভাবে ডেথ হয়েছে, এই ব্যাপার। আকাশীকে প্রথম আমি যখন ওনাকে জিজ্ঞাসা করি, তখন উনি বলেন যে আমার সানস্ট্রোক হয়েছে। আমি ওইটা আমার মৃত্যুর কারণই না, আমি সানস্ট্রোক হয়েছে আমার মেনলি হচ্ছে, আমি মাথা ঘুরে যখন পড়ে যাই তখনই আমার মানে অলরেডি আমার তখন কষ্টটা আমি তখন পেয়েছি, তারপর আমি আর কিছু বুঝতেই পারিনি। মানে উনি রাস্তায় পড়ে যাওয়ার পর ওই যে আঘাত লাগাটা, ওটা তখন ওর মা কিছু ফিলই করতে পারেনি। বুঝতে পেরেছ? সানস্ট্রোকে অ্যাকচুয়ালি ওনার মানে হয়তো উনি যদি ধাক্কা নাও লাগতো, উনি হয়তো কিছুক্ষণ পর এমনি হয়তো ডেথ ওনার হয়ে যেত, কিন্তু ওনার সানস্ট্রোকে অ্যাকচুয়ালি ডেথটা হয়েছে। সবার চোখে ওটাই যে ধাক্কা লেগে মারা গেছে হুম। এরকম একটা ব্যাপার। তো আকাশীকে ওটা দেখা যায়, তখন আমি ওর জানাই এই ব্যাপার যে এরকম এরকম ব্যাপার। বলছে হ্যাঁ আমার মা যখন বেরিয়েছিল তখন প্রায় দুপুরের দিকেই বেরিয়েছিল, 10টা 11টার পর, গরমকাল তো হতে পারে, মানে অস্বাভাবিক কিছু না, হতেই পারে। তো যাই হোক, এবার তার সাথে কথাবার্তা বলা হয়, তার কি চাই বা তিনি কিছু বলতে চান কিনা। তিনি শুধু একটাই শুধুমাত্র কথা উল্লেখ করেছিলেন সেই সময়, আমার এখনো যেটুকু মনে পড়ছে, যে আমার নাতনিটার কিন্তু প্রচন্ড শরীরটা খারাপ হতে পারে, নাতনিটাকে একটুখানি সাবধানে রাখতে। আমি ওনার মাকে সেরকমই বলি, মানে যে ক্লায়েন্ট হুম তাকে আমি হুম সেটাই হুম বলি হুম। যে আপনি আপনার মেয়েকে একটু সাবধানে রাখবেন, আপনার মেয়ের কিন্তু শরীরটা খারাপ হতে পারে, এরকম কিন্তু উনি আমাকে বলছেন। আর ঠিক তাই, 3 মাস না 4 মাস পর পেটের চরম ইনফেকশন নিয়ে এসএসকেএমে ভর্তি হয়েছিল বাচ্চাটা। ফুড পয়জনিং বা এরকম কিছু হবে। আমি তারপর আর জানি না, মানে উনি নিশ্চয়ই সুস্থ হয়ে বাড়ি চলে এসেছে, মানে বাচ্চাটাকে হয়তো নিয়ে চলে এসেছিল, সেটা তারপর আমার সাথে সেরকম কন্ট্যাক্ট হয়নি। হুম। কিন্তু ভর্তি হওয়ার সময় আমাকে উনি জানিয়েছিলেন যে কাঁদতে কাঁদতে আর কি, উনি রেকর্ড করেছিলেন, মানে ভয়েস রেকর্ড করে, যে ম্যাডাম আপনি ঠিকই বলেছিলেন, আর আমার মাকে একবার আমার হয়ে আপনি জানাবেন, অনেক অনেক ধন্যবাদ। আমার মেয়ের আজকে এমন অবস্থা, আমি নার্সিংহোমে নিয়ে এসে ভর্তি করতে বাধ্য হয়েছে। মানে প্রিকশনটা উনি ছিলেন একটুখানি, যদি উনি একটু কেয়ারফুল বিশ্বাস করে থাকতেন, থাকেন। তাহলে হয়তো আরেকটু মানে প্রিভেনশন করতে পারতেন আর কি, এটাই। ওকে। এটাই। ম্যাম এরকম অনেকে হয় যেরকম আমরা প্রিএলআর দেখি, হুম হুম যেখানে কি আর একটা যে পার্সন আছেন তার অনেক রকমের সমস্যা আছে, হুম। সেই সমস্যাটাকে তাকে দিয়ে চোখে দিয়ে দেখা হয় এবং তাকে ক্ষমা হ্যাঁ চাওয়ানো হয়। হ্যাঁ হ্যাঁ। হুম এই জায়গায় আপনি নিজে দেখেন, হুম। ম্যাম এটা কি দেখেন যে কার মৃত্যু কিভাবে হতে পারে? এটা তো এথিক্সের পুরো বাইরে। না এথিক্সের বাইরে আমি জিজ্ঞেস করছি না, হ্যাঁ কি না আমি জানতে চাই। হয়, ঠিক আছে। তাহলে ম্যাম এরকম কি কোনো কেস আছে যেটাতে আপনি বুঝতে পেরেছেন তাকে মানে আগা করেছেন আগা করেছেন যে হতে পারে, সাবধান? সাবধান করি আমরা। জি সেরকম কিছু রাখেন একটা। এটা মানে যাদের হয়েছে তারা হয়তো ট্রমাটাইজড হয়ে যাবে শুনলে, মানে আমার কথাটা তো বুঝবে, মানে আমি যেটা বলবো সেটা তো বুঝতে পারবে তারা। মানে এমনি রাখুন না, তারা যদি আসে। না, নর্মালি আমি ক্লায়েন্টের ব্যাপারে বলবো না, কিন্তু মানে ক্লায়েন্টের অ্যাকচুয়ালি পোষ্য ওরিয়েন্টেড বলছি আমি। হ্যাঁ, তাই সেটা ঠিক ভালো আছে, হবে। পোষ্য ওরিয়েন্টেড বলছি। তো অনেক সময় এরকম হয়েছে, অনেক ক্ষেত্রেই হয়েছে যে হয়তো কোনো পেট প্যারেন্ট আর কি কন্ট্যাক্ট করেছেন যে আমার বাচ্চাটির প্রচন্ড শরীরটা খারাপ, কিংবা আমার বাচ্চাটি হঠাৎ করে মানে অতিরিক্ত চেঁচাচ্ছে, কোনো একটা পার্টিকুলার দিকে তাকিয়ে প্রচন্ড চেঁচাচ্ছে, তাহলে কি আমার বাড়িতে কোনো নেগেটিভ এনার্জি আছে, মানে নর্মালি মানুষের যেটা মনে হয়। তো সেরকম অনেকবার এরকম অনেকে কন্ট্যাক্ট করেছেন, হয়তো বুঝতে পেরেছি, হয়তো দেখতে পেয়েছি কেন প্রবলেম হলো, মানে বাচ্চাটির শরীরটা কেন খারাপ হলো সেটাও হয়তো দেখতে পেয়েছি, সেটাও হয়তো বলেছি। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলতো, পেট প্যারেন্ট যারা হয় না, তারা নর্মাল প্যারেন্টের থেকে আরো সেন্সিটিভ হয়। বুঝতে পেরেছো? মানে তুমি যদি বলো যে এই জায়গাটা প্রবলেম হচ্ছে, উনি কিছুতেই বিশ্বাসই করবেন না যে হ্যাঁ এই জায়গাটা প্রবলেম হচ্ছে। উনি বলবেন না না হতেই পারে না, আমি তো ভীষণ কেয়ার করি, এরকম একটা ব্যাপার আর কি। তো যাই হোক, এরকম একটা হয়েছিল। তো পেট প্যারেন্ট মানে বিড়াল, ঠিক আছে, ছোট্ট একটা বিড়াল ছিল বাড়িতে ওনার। উনি কন্ট্যাক্ট করেন যেরকম আমার এরকম বিড়াল হঠাৎ করে এরকম প্রবলেম হয়েছে, কি ব্যাপার ম্যাডাম, কেন এরকম হলো বুঝতে পারছি না। যখন আমি প্রশ্ন করি আর্কেঞ্জেলের কাছ থেকে, যখন দেখার চেষ্টা করি যে তার কি প্রবলেম, কেন হয়েছে, সবই দেখেছি, কেন কেন হয়েছে, কি কি হয়েছে সব দেখেছি। যখন সে আমাকে বলছে যে আমি মানে যেটা মানে যেরকম ডাক্তার হয় ভেটেরিয়ান বা এরকম কিছু একটা ডক্টর বোধহয় হয় ওদের, মানে আমি যেটুকু শুনেছিলাম আর কি। তো ওনাদের কাছে নিয়ে যাওয়ার পরে ওনারা বলেছেন যে এনার মনে হচ্ছে খুব একটা মানে অবস্থা ভালো বুঝতে পারছি না, তবে ট্রিটমেন্ট করুন, ওষুধ ফষুধ খাওয়ান, ঠিক হয়ে যাবে। তো বাড়িতে যথারীতি নিয়ে আসে, আমি যখন রেকর্ড ওপেন করি আমি দেখি যে সে মোটামুটি আর 3 থেকে 4 দিন। আমি তাকে বলি খুব ভালোবাসুন বাচ্চাটিকে, আর কি করবেন, খুব ভালোবাসুন, ঠিক হয়ে যাবে।
কিছু বলার থাকে না, মানে এইরকম জায়গাগুলোতে আমাদের কিচ্ছু বলার থাকে না, সেম আপনি পার্সনদেরও সেটা বুঝতে পারেন। বোঝা যায়। তার যদি মানে সত্যি কথা বলতে কি, আমার এখনো পর্যন্ত এমন হয়নি যে কোনো ক্লায়েন্ট এই মুহূর্তে আর নেই পৃথিবীতে, এরকম হয়নি এখনো পর্যন্ত। না, সেটা না হোক। না হোক, আমি বলছি নাই হোক, কিন্তু কারো অন্য কারো ক্ষেত্রে মানে বাবা মা বা অন্য কারো ক্ষেত্রে এরকম দু একটা এক্সপিরিয়েন্স আমার হয়েছে, যেটা আমি ডাইরেক্টলি তাদেরকে বলতে পারিনি বা বলা যায়ও না অ্যাকচুয়ালি। তো যাদেরকে এর মধ্যে বলেছি প্লিজ পার্সোনালি নেবেন না কিছু, সবই ভালো হয়, ভগবানকে ডাকুন, ঠিকই হয়ে যাবে, কোনো প্রবলেম একটা নেই। জিনিস, কিছুদিন আগে একটা একটা পার্সন, হুম ছেলে নামে আমি বলছি না, আজকাল দিনে মানুষদের একটা কি থাকে, ডেজিগনেশন না দেখালে তারা ভাবে যে আমাকে আর সে গুরুত্ব দেবে না। হুম তো আহ, তার নিজস্ব ফ্যামিলিতে অনেক রকমের প্রবলেম, তার আহ, মারধরও হয়েছে, ব্যাপারটা হাতাহাতি হয়েছে, এখন তারা ডিভোর্স হয়ে রয়েছে। তো ম্যাম, আপনার এই যে কেসটা আমি ছোট করে বললাম, এর পেছনে অনেক কিছু আছে যেটা আমি হুম আপনি জানেন। এই বিষয়ে আপনার মনে হয় না কর্মফলের কিছুটা দোষ থাকে? থাকে থাকে। কর্মফলে দোষ আছে, শুধু পাস্ট লাইফে বলবো না, এই লাইফেরও অনেক কর্মের দোষ থাকে। কর্মের প্রবলেম মানে অনেক মানুষ আছে, মানে সব থেকে বড় দোষ কি জানো তো, অন্যের দোষ দেখা সোজা, নিজের দোষটা দেখা সব থেকে বেশি কঠিন। যখন কোনো মানুষকে দেখিয়ে দেওয়া হয়, যে বলে দেওয়া হয় আপনার এই জায়গাটা প্রবলেম হচ্ছে, আপনি এই জায়গাটা রেকটিফাই করুন, হুম হুম। সে যখন ডাইরেক্টলি বলে হতেই পারে না, আমি এরকম প্রবলেম করতেই পারি না, ওইখানে সব থেকে বড় কর্মটা ক্রিয়েট হয়ে যায়। এটাই এরকম হয়। তো আপনার কর্মফল নিয়ে কোনো ঘটনা যদি একটু রাখেন না, খুব ভালো হয়। আমার মানে মনে হ্যাঁ হয় দর্শকদের খুব কর্মফল, ভালো লাগবে। হ্যাঁ কর্মফল তো অনেক রকম, এবং সেই কর্মকে কিভাবে মানে ইউনিভার্স যে ব্যালেন্স করে তুমি চিন্তা করতে পারবে না, মানে আপনারা কি কর্মফল ঠিক করতে পারেন? কর্মফল কি করে ঠিক হয় আগে বলো, কর্মফল কর্ম দিয়ে ঠিক হয়। ধরো তোমার একটা খারাপ কর্ম আছে, তার কর্মফলটা খুব খারাপ হতে পারে, সেক্ষেত্রে তোমার কর্মটা যদি ঠিক করে দেওয়া হয়, তাহলে তোমার কর্মফলটা অনেক ইজি হয়ে যাবে, এটাই করা যায়। হুম। বুঝতে পেরেছো? কর্মফল, তোমাকে তোমার কর্ম ভুগতে হবে। এবার তুমি ধরো একটা খারাপ কাজ করেছো, তুমি এক বাটি কাদা জল নিয়েছো, সেটা তোমাকে খেতে হবে, এটা তোমার কর্ম। কিন্তু তুমি কি করলে, এক্সট্রা কর্ম করলে, একটা ছাঁকনি নিয়ে এলে, একটা জল নিয়ে এলে, মানে কিছু নিয়ে এলে, সেটাকে তুমি ফিল্টার করলে, দেন তুমি সেটাকে খেলে, তাহলে কি করলে, তুমি তো অর্ধেক কর্ম ওখানে করে ফেললে ওটাকে ঠিক করার জন্য, বাদ বাকিটা খেলে, যেটুকু প্রবলেম হলো হলো। তো ধরুন আমার যদি ধরুন এটা তো এক বর্তমানের বললেন, হুম। যদি ধরুন আগের জন্মে যদি পাস্ট লাইফে যদি থাকে? পাস্ট লাইফের দেখো বহু রকমের কর্মের বহু রকমের ফল আসে, কোন কর্মের যে কিরকম ফল আসে তুমি চিন্তা করবে না, মানে আমি সেটা তোমাকে, কি আপনাকে ইউনিভার্স বলে? হ্যাঁ না দেখিয়ে দেয়, মানে দেখিয়ে কোনো দেয় মানে প্রবলেম, কিভাবে ঠিক হবে সেটাও কি বলে দেয়? ধরো তোমার সাপোজ আমি বলছি, তুমি আগের লাইফে কারোর সাথে খুব খারাপ ব্যবহার করেছো, হুম। অকারণে কোনো বাচ্চার সাথে খুব খারাপ ব্যবহার করেছো, ঠিক আছে, তোমার বুথটা খারাপ হয়ে গেছে, তুমি এখন যাই কথা বলো কারোর সাথে ঝগড়া লেগে যায়, মানে তুমি হয়তো এক ভেবে বলছো, সামনের ব্যক্তিটা তোমাকে বুঝতে পারছে না, তোমার সব কথাই অন্যভাবে নিচ্ছে, বুঝতে পারছো মানে কথাটা বুঝতে পারলে? তুমি মনে করো তাকে বললে যে এটা করিস না, খারাপ হবে, বাট তোমার ভাইবসটা এমন গেল, সে মনে করলো যে তুমি তাকে আটকাচ্ছ, তার গ্রোথের দিকে বাধা দিচ্ছ, সে তোমার সাথে ঝগড়া করলো, এবং এটা তোমার সাথে বারবার হচ্ছে, ছোট থেকে বড় পর্যন্ত। তুমি হয়তো ভাবছো যে আমি তো এত খারাপ না, আমি তো ভালো ভেবে বললাম, তাহলে কেন আমার কথাটা এরকম খারাপ ভাবে নিল, কেন সবসময় আমি ভালো কিছু বলতে গেলেই সবাই আমাকে ভুল বোঝে? তোমার বুথ খারাপ হয়ে আছে, তোমার থ্রোট চাকরা খারাপ হয়ে আছে, কেন হয়ে আছে? তুমি কোনো একটা লাইফে কোনো অকারণে কোনো বাচ্চাকে অকারণে তুমি বকাঝকা করেছো, অকারণে মারধর করেছো, কর্মা ক্রিয়েট করেছো, সেখানে তোমার এই লাইফে কর্মটা ঠিক করতে গেলে কি করতে হবে? কিচ্ছু না, থ্রোট চাকরা অ্যাক্টিভেট করতে হবে, থ্রোট চাকরা তোমাকে মন্ত্র চ্যান্টিং করতে হবে, থ্রোট চাকরা ঠিক করতে হবে, বুথ ঠিক করতে হবে, বুথ ঠিক করতে গেলে বাচ্চাদের ভালোবাসতে হবে, বাচ্চাদের খাওয়াতে হবে, বাচ্চাদের দিতে হবে, কর্ম করো, ভাইবস চেঞ্জ হবে তোমার আস্তে আস্তে। যখনই ভাইবস চেঞ্জ হবে, তোমার কথা টু দ্য পয়েন্ট নেবে লোকে, ঘুরিয়ে ভাববে না, তুমি হ্যাঁ বললে হ্যাঁ বুঝবে, না বললে না বুঝবে। আর কর্মফলে তোমাকে আরেকটা জিনিস বলি, এখন অনেকে আসে বেবি না হওয়া, হুম। বেবি মিসক্যারেজ, এই প্রবলেমগুলো প্রচুর আসে, অনেক মহিলাদের হয়তো অনেকটা বয়স হয়ে গেছে বাচ্চা হচ্ছে না, হুম। বা অনেকের হয়তো মিসক্যারেজ হচ্ছে বারবার, অনেকে হয়তো আইভিএফ করে বারবার ফেলিওর হচ্ছে। আইভিএফ এ ফেলিওর হয়? হ্যাঁ প্রচুর ফেলিওর হয়,
মানুষ 2-3 বার, ওটা তো কস্টলি, ট্রিটমেন্টটা তো ভীষণ কস্টলি। হ্যাঁ হ্যাঁ কেউ 2-3 বার পর্যন্ত করে, তারপরেও হয়তো দেখা যায় তার ফেলিওর হয়ে যাচ্ছে। এরকম অনেকেই আছে, কন্ট্যাক্ট করেন, বেশ কয়েকজনের ক্ষেত্রে এরকম দেখেছি পাস্ট কার্মা। সে হয়তো কোনো কারণে অ্যাবর্শন করাচ্ছে, বুঝতে পারছো, বাচ্চা হয়েছে কোনো কারণে সে ফেলে দিচ্ছে, মানে পরিষ্কার কথায় পেয়ে তাকে হারিয়েছে, কার্স লেগে গেছে। এই লাইফে সে হাজার চেষ্টা করেও কোনোভাবেই সে হয়তো মা হতে পারছে না বা বাচ্চা হচ্ছে না। আগের লাইফে মাল্টিপল অ্যাফেয়ার্স, এই লাইফে হয়তো বিয়ে হচ্ছে না, লাইফে কেউ টিকছে না। কর্মফল থাকে, কর্মফলের সব থেকে মেইন জিনিস কি জানো তো, তোমার জন্য যদি কেউ রাতে না ঘুমাতে পারে, তোমার কিন্তু ঘুম বেড়ে যাবে। ঘুম বেড়ে যাবে? উল্টোটা ভাবছিলে যে তোমার ঘুম কেড়ে নিয়েছি, আমারও ঘুম চলে যাবে। হ্যাঁ, তোমার ঘুম বেড়ে যাবে। কি করে? কর্ম, কর্মফল। ঘুম বেড়ে যাওয়া কি ক্ষতিকর? একটা মানুষ যদি সারাদিনে 12 ঘন্টা 24 ঘন্টা, মানে 12 ঘন্টা 14 ঘন্টা যদি ঘুমায়, তাহলে তার কোন দিকটা ডিস্ট্রয় হলো? তার শরীর ডিস্ট্রয় হলো, তার কাজ ডিস্ট্রয় হলো, তার সব দিকেই তো প্রবলেম স্টার্ট হয়ে গেল। বুঝতেই পারবে না সে কোথা থেকে এলো প্রবলেমটা, খুঁজে বেড়াবে অ্যাস্ট্রোলজার, আকাশিক রিডার, নিউমারোলজিস্ট, এই ওই সেই, আসল কর্মতে গন্ডগোল করে রেখে দিয়েছে, সেটা সে বুঝতেই পারবে না। তুমি একটা মানুষকে এত মানে অত্যাচার করে ফেললে, বা এমন কিছু তার সাথে খারাপ ব্যবহার করে ফেললে যে সে খেতে বসেও কাঁদছে, সে হয়তো খেতে পারছে না খাবার, দিনের পর দিন খাবার খেতে পারছে না, তোমার খিদে সব থেকে বেশি বাড়বে। তোমার এত খিদে বেড়ে যাবে, তোমার এমন অবস্থা হয়ে যাবে, তুমি হয়তো তার সামনাসামনি দাঁড়াতে পারবে না, সমাজে দাঁড়াতে গেলে লজ্জা লাগবে। এরকম ভাবে হয় ম্যাম? এরকম ভাবেই কর্মফল আসে। মানুষ ভাবে যে ও আমার ক্ষতি করেছে, ঠিক ওর একদিন ক্ষতি হবে। ওর ক্ষতি হবে না, ও এত ভালো থাকবে যে ওর ভালোটাই ওকে শেষ করে দেবে, অন্য দিক দিয়ে করে দেবে, বুঝতেই পারবে না কেউ, কেননা কোনো প্রমাণ লাগে না তো। বুঝতে পেরেছো? মানে এটা না আমি অন্যরকম ভাবে শুনছি যেটা আপনি বলছেন। হুম। মানে ওর ভালোটাই ওকে ক্ষতি করে দেবে কি? মানে অতিরিক্ত ধন সম্পত্তি বা যে কোনো জিনিস অতিরিক্ত দিয়ে হ্যাঁ, ওকে একটা ফুলে ফেঁপে ওটা হঠাৎ করে ফেটে যাবে একদিন। হতে পারে, হতে পারে। ধরো তোমার ধরো আমি কথায় সাপোজ বলছি যে তোমরা 2 ভাই, হুম তোমাদের 2 ভাইয়ের মধ্যে কেউ অশান্তি লাগিয়ে দিয়েছে হুম নিজের ভালোর জন্য। তারও ভাই আছে, হুম ভাইয়ের সাথে খুব ভালো সম্পর্ক, তুমি মনে মনে ভাবছো যে আমাদের ভাইয়ের মধ্যে সম্পর্ক নষ্ট করলে তো তোদের ভাইয়ের মধ্যে সম্পর্ক নষ্ট হবে। না, নাই হতে পারে। তাদের দুজনের মধ্যে এত ভালোবাসা রইলো, এত দুজনে ধনসম্পত্তি করলো, এত তারা গ্রোথ করলো, দিয়ে দেখা গেল দুজন দুজনের সাথে এমন ভাবে মানে অ্যান্টি হয়ে গেল, মানে ব্যবসা কি খুনোখুনি হয়ে বলবো, গেল। হয়তো মানে নিজেদের জীবনটাই শেষ করে ফেললো। যদি ওর খারাপ হয়, ও তো দিনান দিয়ে আর বুঝে যাবে যে আমি তোমাদের এদের জন্য ক্ষতি করেছিলাম, আমার হয়েছে, ক্ষমা চেয়ে নেবে সঙ্গে সঙ্গে, রেকটিফাই হয়ে যাবে। ইউনিভার্স এটা করে না। ইউনিভার্স তোমাকে অন্যায়ের কর্মফল কখনোই ওইভাবে মুছতে দেবে না, যদি মানে কর্মফলটা যদি সেই রকমই হয়ে থাকে, ছোটখাটো কর্মফল ক্লিয়ার হয়ে হাত যায়, পাত কাটিয়ে দিল, ব্যাস ঠিক হয়ে রক্তক্ষরণ। হ্যাঁ নর্মাল হয়ে যায়। ম্যাম এই যে আমি যে রক্তক্ষরণের কথা বললাম, আমি অনেকের মুখে শুনেছি যে তোর না এটা অল্পের উপর দিয়ে বেঁচে গেলি। হ্যাঁ। হুম আর এইগুলো কি ম্যাম আমার ধরুন হুম আমি কোনো অজান্তেই কোনো খারাপ কাজ আমি করেছি, হুম ঠিক আছে? হুম 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 সেটা কি ধরুন আমি বাইক চালাচ্ছি, বাইক চালাতে আমি মানে কোনো কারণে একটা ধাক্কা লাগলো হুম বা কোনোভাবে আমি একটু পড়ে গেলাম, হুম, আস্তেই পড়েছি, জোরে পড়িনি। হ্যাঁ। আমার পা বা হাতে বা নাকে হুম একটু লেগেছে বা মুখে হুম লেগেছে। হুম, সেটা কি অল্পের উপর দিয়ে চলে যাওয়াটা বলা হয়? হ্যাঁ বলা হয়, বলা হয়। তার হয়তো অনেক বড় কোনো ফাঁড়া ছিল, হুম অল্পের হুম ওপর দিয়ে চলে গেল। ফাঁড়া, এই যে এই ভাষাটাও অনেকে বলে যে আপনার 4টে ফাঁড়া, 2টো হ্যাঁ ফাঁড়া হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ, ওগুলো। আর একটা জিনিস বলছি, দেখতে খুব খারাপ লাগে, খুব ক্রুয়েলটি থাকে ব্যাপারটার মধ্যে। ধরো চোখের সামনে হঠাৎ করে দেখলে কোনো কুকুর বা বেড়াল চাপা পড়ে গেল গাড়িতে, হুম হুম চোখের সামনে দেখলে ঘরের মধ্যে একটা পাখি বা প্রজাপতি ঢুকেছে, ফ্যানের ব্লেডে কাটা পড়ে গেল, হুম হুম হুম, দেখে কত খারাপ লাগে যে ইস, অবশ্যই। যা। কিন্তু ওটা তোমার কর্ম কাটলো, সে তোমার চোখের সামনে, বুঝলাম ইনস্ট্যান্ট না। তোমার কিছু হতে পারতো, তোমার কোনো ক্ষতি হতে পারতো, ইনস্ট্যান্ট তোমার চোখের সামনে ও কাটলো তোমাকে দেখিয়ে। বুঝতে পারছো? হতে পারে কোনো লাইফে তুমি হয়তো তাকে কোনো হেল্প করেছিলে, হতেই পারে, হতেই পারে, না হওয়ার কিছুই নেই, মানে ইউনিভার্সে ইম্পসিবল বলে কিচ্ছু নেই। ইম্পসিবল নিজেই বলে আই এম পসিবল, ইম্পসিবল বলে কিছু নেই।
তাহলে ম্যাম আপনি যখন বলছেন ইম্পসিবল বলে কিছু নেই, আপনি যে ধরনের কেসগুলো পেয়েছেন যে বেবি না হওয়ার যে, সেগুলো কি সাকসেসফুল হয়েছে? যেগুলো সাকসেসফুল হওয়ার সেগুলো ডাইরেক্ট ইউনিভার্স থেকে মানে আর্কেঞ্জেলের কাছ থেকে মেসেজ আসে যে তুমি ওকে এই জিনিস করতে বলো, হুম, তার যা কর্ম আছে সেটা ব্যালেন্স হয়ে যাবে বা হুম। তার বেবি হবে। কনসিভ করছে, হয়েছে। কিন্তু যাদের হবে না, আমি কিন্তু একদম পয়েন্ট ব্ল্যাক বলি, আপনি যাই করুন হবে না। হবে আপনি না? আপনি তান্ত্রিকের কাছে চলে যান, অন্য কোথাও চলে যান, যাই করে নিন, হবে না। এতটা কনফিডেন্ট বলেন আপনি? কেননা আর্কেঞ্জেল বলে তো, আর্কেঞ্জেল ক্রস সাইন দেখায়, আর্কেঞ্জেল নো দেখায়, আর্কেঞ্জেল রেড লাইট দেখ মানে ওই লাল আলো দেখায়। তো কি করে আমি বলবো? আমি তো, আর সব থেকে বড় কথা হচ্ছে আমার মধ্যে কোনো দৈবিক শক্তি নেই, আমি একটা বিদ্যাকে কাজে লাগাই। তো আমাকে আমার মাস্টার্স যখন বলছে এটা হবে না, তখন আমি সেখানে হবে মানে হয়ে যাবে পসিবিলিটি আছে এগুলো কি করে বলবো? আমি ডাইরেক্টলি নাই বলি, একদম ডাইরেক্টলি বলি যে হবে না। আর তারা যখন কারণ জানতে চায় তখন কি এগুলো দেখা যায়? ডেফিনেটলি বলে দেওয়া হয় কি কারণবশত এই প্রবলেমটা এসেছে বা কেন। অনেকে জিজ্ঞেস করে যে আমার ম্যাডাম কি এমন কর্মা আছে যে আমার এরকম প্রবলেম হচ্ছে। ওই কি এমন কর্মার আনসারটা তাকে দিতে হয়, কিন্তু তাকে কিন্তু বলে দেওয়া মানে বলে দিই যে এই ব্যাপার আসছে, তখন বুঝতে পারে সে। কি মানুষের কেমন কেমন ম্যাম এরকমও হয়, আমি দেখেছি। একটা কেস আছে, এটা আমার চোখে দেখা, আমি ছোট্ট করে বলি। সে কাঁদতো একটা ছেলেকে দেখে, হুম বাচ্চাকে দেখে, যে আমারও এরকম একটা বাচ্চা হলে ভালো হতো। হুম কিন্তু পরবর্তীকালে তার ইউটেরাস বাধ্য হয়ে যায় এবং সে চেয়েছিল এবং অনেক এরকম বাজে কথাও বলেছিল যে একটা খাওয়াতে পারছে না আর একটা বাচ্চা নেওয়া হয়েছে। আমি ব্যাপারটা বুঝলাম না, আরেকবার ধরুন বলো। ধরুন আপনার দুটো সন্তান, হুম ঠিক হুম আছে? হুম আপনার কোনো একটা আত্মীয় আছেন বা কেউ পাড়ার মধ্যে এরকম দেখেছে, হুম বলছে যে আপনার একটা ছেলে বা একটা মেয়ে আছে, হুম তারপর আবার একটা আপনি সন্তান নিয়েছেন, খাওয়াবে কিভাবে? আচ্ছা তার এটা বিশাল বড় চিন্তা, কিন্তু সে কিন্তু ৳২ দিচ্ছে না। হুম এবং যখন আপনার ১ম সন্তান হয়েছে একটা আ সুস্থ সবল সন্তান, সে হুম সেটাকে দেখেও একটা হিংসা যে আমার কবে হবে বা আমার কবে হুম এরকম একটা সুস্থ সন্তান হবে। হুম কিন্তু তার দেখা গেছে ইউটেরাসই বাদ হয়ে গেছে। হতে পারে। তো এই যে নজরটা তিনি লাগাচ্ছেন হুম বা এই যে নজরটা তিনি, মানে এই নজর তো হয়, আপনার কি মনে হয়? অবশ্যই অবশ্যই এনার্জি, এটা, নজরটা তো আমরা বোঝানোর জন্য হ্যাঁ, বলি, বলি এনার্জি। এনার্জি। এই যে জিনিসগুলো যারা লোকেরা করে, এনাদের যে এগুলো বাদ হয়ে যায়, তারপরেও কি তাদের মধ্যে দিয়ে এই জিনিসটা উদ্ধত ব্যাপারটা যায় না কিন্তু? দেখো তুমি আজকে এই যে মাইকের সামনে বসে কাজ করছো, হুম। এটা তো তোমার কোনো না কোনো কর্মফল। আজ তুমি যেটা যে জীবনটা আজকে তুমি বাঁচছো, এটা তো গতকালকের কর্মফল নয়, না, না। এটা তো আগের কর্মফল। ভালো কর্মা খারাপ কর্মা দুটোই থাকে, খারাপ কর্মার জন্য খারাপ হয়, ভালো কর্মার জন্য ভালো হয়। আজকে সে এত কিছুর পরেও তার বোধগম্য হচ্ছে না, সে এখন ভালো কর্মার মধ্যে জীবন চালাচ্ছে। যেদিন এই ভালো কর্মার পার্ট শেষ হয়ে খারাপ কর্মা ঢুকবে, হুম। শেষ। আর কিছু তাকে আর নতুন করে খারাপ কিছু করার সে তার স্ট্রেংথ থাকবে না, ঔদ্ধত্য থাকবে না, চলে যাবে ঔদ্ধত্য। আর বেশিরভাগ আমরা দেখা যায় আত্মীয়দের মধ্যে সবথেকে বেশি হিংসা ঠিকই থাকে তো। হুম। এবং পাড়াপড়শিতে যায় আসে না। ২ দিনের কথা বলে ৩ দিনের সময় ভুলে যায়। না না, এখনো গ্রাম বাংলায় অনেক সাইডে পাড়া প্রতিবেশীদেরও সেই একই জিনিস আছে। পরিষ্কার কথা দেখো, যাদের দেখুন গ্রাম বাংলার লোকেরা আপনাকে ফোন করবে না। নাই হোক সেটা বলছি না, মানে না, যারা আমি বেশিরভাগ কথা বলি, আপনাকে যারা ফোন করেছে, হুম আমার যতদূর মনে হয় 90% হচ্ছে তারা শহরের লোক এবং একটু অবস্থা আছে। তোমার এখান থেকে আমাকে যারা ফোন, আমাকে তোমার এখান থেকে মোটামুটি তিনটে শ্রেণীর লোক ফোন করেছে। এক হচ্ছে যারা একেবারে আউট অফ ইন্ডিয়া, হুম। বাইরে থাকে, অস্ট্রেলিয়া, ইউকে, ইউএসএ, নেদারল্যান্ড। দুবাই। না দুবাই, দুবাই থেকে না, দুবাই থেকে তোমার পডকাস্ট থেকে করেনি, ওটা অ্যাস্ট্রোবুক থেকে একজন করেছিল ওকে। দুবাইয়ের, যাই হোক। আর তোমার আর সেকেন্ড একটা ক্যাটাগরি হচ্ছে মোটামুটি এলিট ক্লাস, হুম, হুম, হুম। ঠিক আছে, ভালো চাকরি বাকরি করে। আর একটা হচ্ছে একদম তোমার ওই বনগা, তারপরে তোমার হচ্ছে ওই কি বলে ওই ডায়মন্ড জায়গাটা? হারবার, হ্যাঁ মানে ক্যানিং। একদম যে তোমার একেবারে তোমার হচ্ছে যারা পুরো একদম মাটিতে থাকে সেরকম মানুষ। হুম। এই তিনটে ক্যাটাগরি লোক আমাকে ফোন করেছে, মানে কন্ট্যাক্ট করেছে। বেশিরভাগ কারা? লাস্টেরটা? মিডিয়ামটা, মিডিয়ামটা? মিডিয়ামটা সব থেকে বেশি। মানে স্কুল মাস্টার্স, তারপর তোমার হচ্ছে মানে এটা মোটামুটি এটা প্রোফাইলে চাকরি করে, কাজ মানে ব্যবসা বাণিজ্য করে এরকম। হ্যাঁ বাংলাদেশের লোক আছে তার মধ্যে অনেক। বাংলা বাংলাদেশে বিশ্বাস করে? মানে মানে বাংলাদেশে তো মুসলিম, মানে মুসলিমদের আরে ইসলাম ধর্মে বাবা, তো নেই এই জিনিসটা। কে বলেছে মুসলিম? মুসলিম
ব্যক্তিরা কন্ট্যাক্ট করে তারা এগুলো যাবে না তো? না না, বলুক, অসুবিধা নেই, মানুষ দর্শকরা জানতে চাইবে, কারণ বাংলাদেশের প্রচুর মানুষ আমাকে ফোন করেছে, বাংলাদেশের প্রচুর করেও এখনো। ক্লায়েন্ট আমার মানে আমার অলরেডি খুব কম করে হলেও 50 থেকে 52টার উপর আমার বাংলাদেশি ক্লায়েন্ট নেওয়া কমপ্লিট হয়ে গেছে। যেগুলো বুকিং আছে ছেড়ে দিলাম, কমপ্লিট হয়ে গেছে। তা সাকসেস পেয়ে গেছে। কন্ট্যাক্ট হলে তুমি পরে জানতে পারবে, তাদের রিভিউ আছে আমার কাছে। তারা যদি দেখতে থাকে তারা আপনার কমেন্ট নিশ্চয়ই সেকশনে জানাবেন, জানাবেন। নিশ্চয়ই জানাবেন। এবার তাদের এরকমও হয়েছে যে হয়তো সে মানে রিলিজিয়ান অনুযায়ী হয়তো সে মুসলিম, হুম হুম হুম। কিন্তু তার যা রেমেডি গেছে আমি তাকে ডাইরেক্টলি মানে আমার রিলিজিয়ান অনুযায়ী আমি তাকে জিজ্ঞাসা করেছি যে আপনি কি এই কাজটা করতে পারবেন? হ্যাঁ হ্যাঁ। সে বলেছে ম্যাডাম আমার ভালোর জন্য যদি করতে হয় আমি চোখ কান বন্ধ করে করব। সে চ্যান্টিং পর্যন্ত করেছে, করে মানে রেমেডি পর্যন্ত করেছে সে। বুঝতে কতটা পেরেছো? বিপদে আছেন তিনি। শুধু কতটা বিপদে আছে সেটাই বলবো না, সে কতটা অ্যাওয়াকেন, এটা সব থেকে বড় জিনিস। তার সোল, দেখো তুমিও স্পিরিট, আমিও স্পিরিট, ও স্পিরিট। আমরা কিন্তু হিউম্যান ফর্মে আছি, আমরা হিউম্যান এক্সপিরিয়েন্স করছি। তুমি বলতে পারো পল্লবী ম্যাডাম আপনি তো স্পিরিচুয়াল, আমি তো নই। কে বলেছে স্পিরিচুয়াল না? তুমি তো স্পিরিট, তুমি হিউম্যান এক্সপিরিয়েন্স করছো। স্পিরিচুয়াল প্রত্যেকেই। আমরা স্পিরিচুয়ালিটিকে এক্সপিরিয়েন্স কিন্তু করছি না, প্রত্যেকের মধ্যে স্পিরিচুয়ালিটি আছে। স্পিরিট তাই স্পিরিচুয়ালিটি আছে, আমরা এখানে হিউম্যান এক্সপিরিয়েন্স করছি। এই হিউম্যান এক্সপিরিয়েন্সকে সরিয়ে রেখে যদি আমরা আবার আমাদের সাথে একটু কানেক্ট করতে পারি, আমরা সবাই স্পিরিচুয়াল। তারাও তাই। রিলিজিয়ানটা তো আফটার বার্থ, আফটার ডেথ কি স্পিরিট, স্পিরিচুয়াল। বাহ, খুব সুন্দর লাগলো, এবং আপনারা যারা দেখছেন বাংলাদেশ তাদেরকে বলবো। আর একটা হচ্ছে ম্যাম, আমার নিজের বিজনেস যদি থাকে তা আমি সেটাকে গ্রোথ দিতে চাইছি, হ্যাঁ নিশ্চয়ই। সেটা নিয়ে যদি একটু ছোট করে রাখেন মানুষ। সবার প্রথম বলবো বিজনেসটা তোমার, গ্রোথটা করার দায়িত্ব তোমার। রিচুয়াল তোমাকে করতে হবে, প্র্যাকটিস তোমাকে করতে হবে, খাটতে তোমাকে হবে। সাপোর্ট হয়তো আমি দেবো, সাপোর্ট আমি দেবো, জীব সিম্বল হতে পারে, স্পেল কাস্টিং হতে পারে, সব আমি করে দেবো। হুম। ওভারঅল সাপোর্ট আমি দেবো, কিন্তু ভিতরে স্ট্র্যাটেজি তোমাকে রেডি করতে হবে, তোমাকে তোমার মতো করে রেডি করে এগোতে হবে। হ্যাঁ, এবার সেখানে ধরো যেটা প্র্যাকটিস করতে বলা হচ্ছে, যেটা রেমেডি রিচুয়াল রেগুলারের জন্য করতে বলা হচ্ছে, সেটা কিন্তু চোখ কান বন্ধ করে রেগুলার করতে হবে। গ্রোথ কিন্তু হবেই, গ্রোথ আটকানো যায় না। গ্রোথ জিনিসটাই এরকম যে আটকানো যায় না, বুঝতে পেরেছো? অনেক সময় অনেকে বলে, অনেক সময় অনেকে বলে যে আমার গ্রোথ কমে গেছে। অনেকে বলে আমার হঠাৎ করে একটা খুব ভালো আমার মানে রিচ হচ্ছিল, খুব একটা ভালো গ্রোথ হচ্ছিল, হঠাৎ করে সেটা ডাউন হয়ে গেছে, হঠাৎ করে সেটা কমে যাচ্ছে। এবার কেন কমে যাচ্ছে, সেটা যদি টেকনিক্যাল ফর্ম থাকে তাহলে তো অন্যভাবে টেকনিক্যালি সেটাকে তোমাকে হ্যান্ডেল করতে হবে। যদি টেকনিক্যাল কোনো ফল্ট না থাকে, তোমার যদি নিজের ধরো এফোর্টে যদি কোনো কমতি না থাকে, তাহলে কিন্তু তোমাকে এনার্জি ক্লেন্স করতে হবে, তোমাকে গ্রোথের জন্য মানে ইয়ে করতে হবে। এই যে বলে নজর দোষ, কারো এনার্জি হতে পারে, কারো এনার্জি হয়তো সেটার মধ্যে কোনো কারণে মানে ক্ল্যাশ করছে বা কিছু হয়েছে, সেটাকে ক্লেন্স করতে হবে। কে বলেছে গ্রোথ হয় না? প্রসেস জানলেই গ্রোথ হয়। কিছু এক্সাম্পল যদি রাখেন ম্যাম আপনি। এক্সাম্পল বলতে অনেকেরই আছে বিজনেসের ক্ষেত্রে গ্রোথ হয়েছে। জামা কাপড়ের বিজনেস ছিল, একদম নতুন বিজনেস, নাম, জায়গা, এগুলোর জন্য অনেক সময় অনেক প্রবলেম হয়। যেমন ধরো কারো কোনো গার্মেন্টসের দোকান, আমি XYZ যে কোনো হ্যাঁ, দোকান হ্যাঁ, ধরো, হ্যাঁ, হ্যাঁ। তার একটা নাম থাকবে, হুম। নিশ্চয়ই তার একটা নাম থাকবে, কোম্পানির নাম থাকবে একটা, নামে হয়তো কোনো প্রবলেম আছে, ধরুন এমন কে কোন একটা কে গার্মেন্টস, ধরুন এটা বিজনেস চলছে না, হুম, তো এখানে নামের কি চেঞ্জ করতে হতে পারে? তোমার ডেট অফ বার্থের সাথে ওটা দেখতে হবে অ্যালাইন করে, যে তোমার নামের সাথে তুমি যে অ্যালফাবেট গুলো ইউজ করেছো সেগুলো কতটা অ্যালাইন্ড, বুঝতে পেরেছো? অনেকেই আছে এখন অনেক জায়গাতে আমি দেখেছি, অনেক পডকাস্টে অনেকে বলে ডাবল এ থাকলে ভালো, ডাবল ও থাকলে হ্যাঁ ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু কার ভালো, কখন ভালো, কেন ভালো? ডাবল এটা ভালো, ডাবল ও ভালো, ডাবল আইও ভালো, ডাবল ইও ভালো, কার কোথায় কোনটা লাগবে? নর্মাল একটা এক্সাম্পল দিচ্ছি, কোনো কোম্পানিতে যখন ON থাকে, ON বা নো, NO বা ON, অন বা নো, সেই কোম্পানির গ্রোথ খুব ভালো হয়। সোনি, অনিডা, ও হ্যাঁ, আরো আছে, সোনি তো একেবারে আরো আছে, বেস্ট। আরো আছে, আমি বেস্ট বলেই তো নামটা বললাম, আরো আছে। তারপর তোমার হচ্ছে ডাবল ও থাকলে বা শুধু ও থাকলে, সোনিতে আছে, জিও, ওনিটাতে আছে। জিও, হ্যাঁ জিও। তারপরে জিওতে এই জন্য ওটা অনেক জায়গায় ওয়ো, জিও, ওয়ো, হ্যাঁ। তারপরে তোমার জোম্যাটো,
তো আপনার মনে হয় কি তারাও কি এইগুলো ওলা, নামগুলো এগুলো দেখে দেখেই তারা রেখেছে? তুমি দেখবে যে কোনো সাকসেসফুল ব্যক্তির সাকসেসফুল, সে তো সাকসেসফুল, তার তুমি ব্যাকগ্রাউন্ড চেক করবে, তার সবকিছু অ্যালাইন্ড, হয় বাই ডিফল্ট অ্যালাইন্ড হয়ে গেছে, তার কপালে ছিল কিসমতে ছিল হয়ে গেছে, না হলে সে করিয়ে নিয়ে করে ফেলেছে। লক্ষ্য করে দেখবে। Nice. আর আপনি নিউমারোলজিস্টও একজন। হ্যাঁ হ্যাঁ, নিউমারোলজির কথাই বললাম এগুলো হ্যাঁ, এতক্ষণ। মানে নিউমারোলজিতে অনেক সময় দেখা যায় যে আহ, দিন বা সময় যদি এদিক এদিক হয়ে যায়, হ্যাঁ, তাহলে আমার এই বিজনেসটা চলে না, বা এরকমও হয় যে আপনার জন্য এই বিজনেসগুলো ভালো, হুম হুম হুম। সেটা কি আপনি বলে দেন? হ্যাঁ, ওটা অ্যানালাইসিস করে বলা যায়। অ্যানালাইসিস করলে তোমার চার্ট দেখো, নিউমারোলজি হচ্ছে একটা ব্যালেন্স শিট, একটা নাম্বারের ব্যালেন্স 1 to 9। গোটা পৃথিবীতে তুমি কয়েক হাজার কোটি কম্বিনেশন দেখতে পাবে, কিন্তু নাম্বার কিন্তু শুধু 1 থেকে 9, আর কোনো হুম। নাম্বার নেই কিন্তু। না। গোটা ইউনিভার্স কিন্তু চলে 1 থেকে 9, হুম তার মধ্যে স্পেসিফিক হচ্ছে 369। হুম। বুঝতে পেরেছো? 1 দিয়ে স্টার্ট, 9 দিয়ে কমপ্লিট। নাম্বারের প্যাটার্ন কিন্তু সেম, এই নাম্বারই কিন্তু খেলছে সব জায়গায়, এত কম্বিনেশন তৈরি করছে। অ্যালাইন কিন্তু হবে ওই 1 থেকে 9 এর মধ্যে, বাদ বাকি তোমার সমস্ত কম্বিনেশন কিন্তু অলরেডি মানে অ্যালাইন হতে স্টার্ট করবে। ফ্রিকোয়েন্সি, নাম্বার চেঞ্জ মানে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে যায়, এটাই ব্যাপার। টাইম, দিন, তুমি যেটা বললে সবটাই। তুমি আজকে যারা ইউটিউব মোটামুটি আছে, তারা অ্যালগোরিদমের ব্যাপারে খুব বেশি সচেতন। সেটা কি জানি না, মানে সেটা কিভাবে বলতে চাইছেন? মানে, রাহু? উম, মানে অ্যালগোরিদম ব্যাপারটা কি, তোমার কোন টাইমে তোমার পোস্ট ও রিচ হ্যাঁ হ্যাঁ যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ কোন হ্যাঁ দিনে কোন সময়। হ্যাঁ, ঠিক 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 ঠিক। তো নিউমেরোলজি ওটা তোমার হচ্ছে তোমাকে টেকনিক্যালি দেখিয়ে দেওয়া হচ্ছে, হুম। এটা আমরা অ্যানালাইসিস করে বের করে দিচ্ছি। বুঝতে পেরেছো? ব্যাপার সব সেম ছিল, সব এক্সিস্ট, সবই আগে থেকে করে। এখন নতুন নতুন নাম পেয়ে গেছে, টার্ম পেয়ে গেছে, মেন হচ্ছে মানুষ একটা চোখে দেখছে, সংখ্যাতত্ত্ব, আমরা যদি বাংলায় দেখি। আর পুরোটাই। সংখ্যাতত্ত্ব আজকে থেকে না, কয়েক প্রাচীন যুগ থেকে চলে একদম আসছে। একদম একদম। ইউনিভার্স তো ধরো সবটাই তো, পুরোটাই তো নাম্বার, নাম্বার, ফ্রিকোয়েন্সি, এনার্জি, এছাড়া তো আর কিছু নেই। ওকে। আর মামা, আমরা অনেকটাই কথাবার্তা বলে এবং হুম, শেষের দিকে রয়েছি এই পডকাস্টে, যেটা হচ্ছে যে শুরুর প্রথমেই আমরা একটা কথা বলেছিলাম যে এই বছর, হ্যাঁ প্রথম কথা সূর্যের বছর, হ্যাঁ, সবকিছু রাজা। রিভিল হচ্ছে, ঠিক আছে? হুম, অনেক মানুষকে টেনেও নিয়েছে ভগবান। সেই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে একটা খুব বাজে একটা সংবাদ আমরা একদম একদম পেয়েছিলাম। একদম। সেটা নিয়ে আমরা আলোচনা করবো না মানে আমার। এটা হচ্ছে তোমার মঙ্গলের সাথে তোমার হচ্ছে কনজাংশন হচ্ছে তো, ওকে। তো তার জন্য তোমার ওই জল জল বিষয়টা নিয়ে, জলের প্রবলেম, জলের প্রচুর দেখা যাচ্ছে হ্যাঁ, কিন্তু এগুলো এখন। এগুলো খুব থাকবে আর কি। ঠিক আছে, কিছুদিন আগে আমি নাম তো নেবই না, কিন্তু আমার বাবার যখন ওষুধের দোকান ছিল একটা হুম সময়, যখন হুম প্রথম মানে 1992, হুম। তখন থেকে একটা কাকু ছিলেন, তিনি আমাদের দোকানে ডিস্ট্রিবিউটিং করতেন, মানে আচ্ছা। ওষুধ এনে দিতেন হুম তিনি। হুম। আহ, খুব খারাপ লাগছে আমার। কিছুদিন আগে আমরা আহ, ঘুরতে গেছিলাম, আমি আমার একটা বন্ধু ঘুরতে গেছিলাম, এবং খুব নিউ টাউনে একটা রাম মন্দির আছে, এটা অনেকে জানে কিনা আমি জানি না। খুব সুন্দর আচ্ছা রাম মন্দির, বড় একটা হনুমানজি স্ট্যাচু দিয়ে আচ্ছা। আছে। হুম। যারা জানেন না তারা একটু খুঁজলে পেয়ে যাবেন। সেখান দিয়ে ঘুরে টুরে এসে আমি ওষুধ কিনতে গেছি। কাকুর নতুন দোকান হয়েছে, 4 5 6 বছর 7 বছর হয়ে গেছে। গিয়ে বললাম, কাকু এরকম এরকম মায়ের একটু ঠান্ডা লেগেছে ওয়েদারটা চেঞ্জের জন্য, আর ভাইয়েরও অ্যান্টিবায়োটিক আর একটা কাশি ওষুধ নেই। বলছে, জানো আমার না ছেলেটা আর নেই। আমি বলছি, তো কাকু তুমি কি বলছো? বলছে, হ্যাঁ, 25 তারিখ, আগের মাসের 25 তারিখ ছোট ছট বলে একটা হুম, হিন্দুস্তানিদের হ্যাঁ পুজো হয়। হ্যাঁ হ্যাঁ, কিন্তু তিনি বাঙালি হিন্দুস্তানি, মানে কয়েক বুঝেছি। যুগ ধরে তারা এখানে আছে, হ্যাঁ, বুঝতে তাদেরকে আমরা পেরেছি, বাঙালিই বুঝতে ভাবি। পেরেছি। হ্যাঁ তারা বাংলা, বাড়িতেও বাংলা কথা বলে, কিন্তু তারা এমনি অ্যাজ এ হিন্দুস্তানি বা বিহারি বলতে গেলে। হ্যাঁ। বলে ছোটা ছট পুজো ছিল, ছেলে গেছে, গেছে ওখানে, ছেলে নাকি তলিয়ে গেছে। 18 বছর বয়স, আমার হাইটের হয়ে গেছিল। জানো তুমি তুমি আমি ড্রয়িং শেখাতেও যেতাম, অনেক বছর আগে যেতাম। ছেলেটা একটু অন্যরকম, কেন বলছি, কারণ ছেলেটা না, আমি অপমান করছি না, ছেলেটা হচ্ছে যে, ছেলেটাকে যদি জিজ্ঞেস করা হয় যে অ্যাপেলের ইংলিশ কি বা অরেঞ্জের ইংলিশ কি, বলে তো আমি জানি না। ঠিক আছে, এটা একটু মজার ছিল ছেলেটা, হুম। কিন্তু ও আধ্যাত্মিকতায় খুব ভালো ছিল। আচ্ছা, পুকুরের মাটি নিয়ে অ্যাওয়েকেনিং এসে সোল ছিল তার মানে। পুকুরের মাটি নিয়ে এসে মূর্তি বানিয়ে পুজো করতো। ম্যাম, এটা না, আমি আপনাকে বলি, ছেলেটার মধ্যে হতে পারে সে শিক্ষা নেওয়াটার ক্ষমতাটা নেই, হতেই পারে, শিক্ষাটা কোনো দরকার আছে সেটা না, কিন্তু ওর মধ্যে যে দেবতার প্রতি যেটা ভালোবাসা, আর দেবতার দিনেই যে ওকে টেনে নিল, অরিজিনালি অ্যাওয়াকেন্ড আসলে। ওকে যে দেবতাই যে টেনে নিল, গঙ্গা মা যে টেনে একদম নিল, একদম একদম। আহ,
বাবা মার একমাত্র সন্তান এবং তার একটা দিদি আছেন। দিদির বিয়ে হওয়ার কথা ছিল, দিদির বিয়েটা আটকে যায়, আচ্ছা, স্বাভাবিক। স্বাভাবিক ব্যাপার। কিন্তু আমি দেখলাম যে আমি সব জায়গায় শুনছিলাম এটা হচ্ছে ওটা হচ্ছে, কিন্তু আমাদের খুব ক্লোজ একটা কাকুর চলে যায়। হুম, আমি এই বিষয়টা নিয়ে আর বেশি দীর্ঘায়িত করছি না। আপনাকে জানতে চাইছি যে ম্যাম, এই 26-এর বছর, হুম, এদিকে বলছে সূর্যের যারা মানে হুম, যোগের যারা হুম, ছেলেমেয়েরা তাদের খুব ভালো, হ্যাঁ, হ্যাঁ। এবং আপনি অফ দ্য সূর্যের মঙ্গলের সবারই, মানে যারা, সবারই, হ্যাঁ, হ্যাঁ। বা মাঙ্গলিকদেরও বলছেন যে ভালো হতে পারে। এই বছরটা ওভারঅল দেখো সবারই ভালো। হুম। আমি যারা, শেষ করি একটুখানি, একটু হ্যাঁ, শেষ করি হ্যাঁ প্রশ্নটা। প্লিজ, হ্যাঁ আপনি প্লিজ। বলছিলেন যে এখানে অনেকের অনেক কিছু রিভিল হয়ে যাচ্ছে। হ্যাঁ, বেশিরভাগ প্রেম করা, বিবাহিত লাইফ বা বিয়ে মুখোশ করতে খুলে যাবে, গেছে, মুখোশ মুখোশ। খুলে যাচ্ছে। এর ব্যাপারটা আপনি পুরোপুরিভাবে রাখুন, যাতে হুম, মানুষ একটু অ্যাওয়ার থাকে, হুম। যাতে ভালোভাবে চলতে পারে। আমি একটাই কথা বলি, সূর্যের বছর ভালো হয়েছে, ভালো হচ্ছে বা ভালো হবে, এটা তো ঠিক আছে, একদম 100%। আমি তো বলবো কোনো কিছু মিথ্যে জিনিস বয়ে নিয়ে বেড়ানোর থেকে একটা টাইমের পর মানে সেটা ক্লিয়ার হয়ে যাওয়া বা মানুষের চোখের সামনে চলে আসাটাও আমার মনে হয় পজিটিভ জিনিস। বুঝতে পেরেছো? এবছর ম্যাক্সিমাম রিলেশনশিপ প্রবলেম হয়েছে, হবেও, মানে ফিউচারেও হবে আর কি, এবছরে পুরোটাই প্রায় এরকমই চলবে। অনেক হিডেন ট্রুথ সামনে আসছে। কেউ হয়তো একটা ধরো মুখোশ পরে কারোর সামনে অভিনয় করতো, তার সেই অরিজিনাল রূপটা বেরিয়ে আসবে। মানে রাজা তো, রাজা কি বলতো, রাজা মানে আমি রাজা, তোমাকে রাজ করতে দেবো না, এরকম একটা ব্যাপার। তুমি যদি মিথ্যে হও তোমাকে রাজ করতে আমি দেবো না, এরকম একটা ব্যাপার আর কি। তো যারা কোনো কোনো রকম ভাবে অসৎ পথে ছিল কোনো জায়গায় রিলেশনশিপের ক্ষেত্রে, মানে হয়তো সামনাসামনি সে খুব ভালো, কিন্তু সে হয়তো অন্য টাইমে হয়তো কারোর সাথে চিটচ্যাট করছে বা নর্মালি কারোর সাথে রিলেশনশিপে আছে, হয়তো টেম্পোরারি, আসল মানুষটাকে হয়তো বোঝাবে না, বাট একটা টাইমের পর তার কিন্তু সব পোল কিন্তু খুলে যাবে। সবাই কিন্তু খুব সাবধান। আর যাদের বলবো, যাদের এটা হয়ে গেছে অলরেডি, হয়তো অনেক ট্রমার মধ্যে চলে এসছে যে বিশ্বাস করে এত বড় ঠকলাম না, তোমাকে আটকে দেওয়া হলো, হয়তো আরো বড় বিপদ হতো, তোমাকে আটকে দেওয়া হলো বা মানে দিলেন স্বয়ং, মানে সুপ্রিম পাওয়ার যিনি আছেন। তো এটা তো আপনি বলছেন সম্পর্কের ব্যাপারে, হ্যাঁ, কিন্তু যাদের জীবন টেনে নিচ্ছে, ট্যালেন্টেড মানুষ, যারা ট্যালেন্ট ভালো মানুষ যারা ছিল। দেখো এটাই মঙ্গলের একটা ধরো ইয়ে চলছে, তো মানে কি বলবো, কনজাংশন চলছে, বুঝতে পেরেছো? ফলে এটা হবে, কিছু করার নেই। মানে জল থেকে সবাইকে একটু সাবধান থাকতে হবে। কিছু মানে একটাই রিকোয়েস্ট সবাইকে, এটাই রিকোয়েস্ট এই বছরের জন্য যে সূর্যদেবকে জল দান করুন, নিজে জল থেকে সাবধান থাকুন, এটাই। আর যারা ধরুন মাঙ্গলিক, হুম, মঙ্গলের বলছিলেন হুম, না, হুম, মাঙ্গলিক যারা, হুম, যাদের ভেতর তেজ আছে বা তারা যে হ্যাঁ, কোনো জিনিস হ্যাঁ, একটু হ্যাঁ, পাওয়ার আছে বেশি, হুম, এটা হুম, হুম। তাদের জন্য কিছু রেমেডিস আছে আপনার জন্য? দেখো মাঙ্গলিক যারা, তারা খুব ভালো, আমি বলছি। এখনকার যে যুগ পড়েছে না, মাঙ্গলিক হওয়া খুব দরকার। মানে মাঙ্গলিকটা অ্যাকচুয়ালি কেন বলতো যে মাঙ্গলিক মাঙ্গলিক কাটাতে হবে, এই ওই, মাঙ্গলিক মানে তার একটা এক্সট্রিমলি পাওয়ার আছে, সে একটা এনার্জেটিক মানুষ। সে অন্যায় দেখলে প্রতিবাদ করবে, স্বাভাবিক ব্যাপার। তার সামনে কোনো প্রবলেম আসলে সে রুখে দাঁড়াবে। গোটা বাড়ির লোকজন এক সাইডে হয়ে গেছে ভয়ে, মাঙ্গলিক মেয়ে বা মাঙ্গলিক ছেলে সে কিন্তু এগিয়ে আসবে, যে যা হয় হবে, আগে দেখে নি, আগে লড়ে তো নি, তারপর দেখা যাবে। আগেকার দিনের মেয়েরা মাঙ্গলিক হলে সাংসারিক জীবনে প্রবলেম হতো, তারা হয়তো ডমিনেন্ট হতে পছন্দ করতো না, তারাও কোনো কিছু চট করে মেনে নিতে পছন্দ করতো না, তার জন্য প্রবলেম হতো। কিন্তু এখনকার মেয়েদের মাঙ্গলিক হওয়া দরকার, মানে মাঙ্গলিকের পাওয়ার থাকা দরকার। কোনো ভুল নেই এতে, কোনো ক্ষতি নেই, আমি তো বলবো। মানে অন্যায় দেখলে তুমি প্রতিবাদ করো, এখনকার যুগটা সেটাই এসে গেছে, কিছু করার নেই। সেই 1980 সাল আর নেই, বুঝতে পেরেছো? 1980 সাল কেন বলছেন? মানে 1980 সালের আর কি, ওই সময়কার একটা এনার্জি এরকম ছিল আর কি, যে এরকম ছিল? এরকম বলবো না, মানে ওই ডমিনেন্ট হবে বা হতে হবে, মানে তুমি মেয়ে তো তাই তোমায় সহ্য করতে হবে, এই হুম, টার্মটা কিছুটা ওই টাইমটা থেকে আর কি গ্রো করে। আপনি ঠিক বলেছেন। আপনি এই জিনিসটা আমাকে একজন একটা ম্যাম বলেছিলেন। তার সাথে আমার এখন কথা হয় না, দেবলীনা ম্যাম, জানেন উনি বিশাল ভালো শেফ। আচ্ছা, মানে সারা ইন্টারন্যাশনাল ভালো শেফ। উনি যখন বিয়ে করেন উনি বলছেন যে আমার বাবা-মা ভয় পাচ্ছে যে এখন বউকে যেন জ্বালিয়ে না দেয়া হয়। হ্যাঁ, সেই সময়টা কিন্তু একটা সময় গেছে, যে সময়টাতে দেখা গেছে যে বউদের উপর প্রচুর অত্যাচার, প্রচন্ড প্রচন্ড, প্রচণ্ড অন্যরকম একটা অত্যাচার, এবং একদম ওটার ভাব কিন্তু আমরা সিনেমাতেও দেখতে পেয়েছি। একদম। প্রসেনজিতের অনেক ফিল্মে আমরা সিনেমা দেখেছি কেন, বা সিরিয়ালগুলো তো এর উপর বেস করেই চলছে এখনো পর্যন্ত। এখনো চলছে এবং চলেওছে আগে হ্যাঁ, সেই হ্যাঁ, সময়টা। হ্যাঁ, হ্যাঁ। আমার মনে হয় না এবার যে সময়টা এখন চলছে, ছেলেদের উপর একটা পাপ চলছে এবার। ছেলেদের এবার ভোগ কর্তরা এবার। ব্যাপারটা কি বলতো, জেনারেশন, এই যে ওই মানে মিলেনিয়ালদের আগে পর্যন্ত যে জেনারেশনটা ছিল না, মানে
ওই সবকিছু আর কি নিজের মধ্যে অ্যাবজর্ব করেছি, আর ধরে রাখতে পারছি না, এবার আমার উপচে পড়ছে, এরকম একটা ব্যাপার ছিল। মিলেনিয়ালরা এসে আস্তে আস্তে করে জিনিসটাকে চেঞ্জ করতে স্টার্ট করলো, যে না এবার একটু বদলানো দরকার, মানে দাদু বাবা যা করেছে করেছে, আমার দরকার নেই ওরকম, আমি আবার নর্মালি থাকবো, ও মানুষ আমিও মানুষ, আমি যদি ও যদি একবেলা রান্না করতে পারে, আমিও একবেলা কেন করতে পারবো না? এই কেন করতে পারবো না, আমার মধ্যে কি কমি আছে যে আমি পারবো না? আগেকার পুরুষরা মনে করতো যে কাজ করতে পারি না, এটা হচ্ছে একটা বিরাট পুরুষত্ব। এখনকার ছেলেরা বোঝে যে কেন পারবো না কাজ করতে, কি প্রবলেম আছে এতে? রান্নাঘরে গিয়ে একটা হাঁড়ি নামাবো, তাতে প্রবলেম কি আছে? মেন্টালিটি চেঞ্জ হয়েছে। এখন জেনজি তো আরো চেঞ্জ হয়ে গেছে, মানে এখন জেনজি জানে যে দুজনকেই লড়তে হবে, যা পরিস্থিতি, মানে লকডাউন থেকে শুরু করে করোনা ভাইরাস থেকে শুরু করে A to Z সব দেখে নিয়েছি, কিচ্ছু বাদ নেই, ঘরে বসে মানে উচ্চ মাধ্যমিক মাধ্যমিকও দিয়ে দিয়েছি, কিচ্ছু বাকি নেই, এবার দুজনকে সমানভাবে লড়তে হবে, আর ওই পেট্রিয়ার্কি চলবে না। আর একটা জিনিস আমি যেটা বলতে চাইছিলাম, যেটা হচ্ছে ছেলেদের উপর অত্যাচারটা, মানে হচ্ছে ছেলেদের উপর যে অ্যালুমিনির যে এখন ব্যাপারটা চলছে, মানে এখন দেখা যাচ্ছে যে এত বছর পর দেখা যাচ্ছে ছেলেদের জন্য কোনো আইন নেই বা কোনো লজ মেয়েদের নেই। জন্য এই আইনগুলো কেন এলো? তখন করেছে বলেই না আজকে ওই তো, আইনগুলো ব্যাস, এসছে। ব্যাস। মানে সেটার কি এখন কি ছেলেরা ভোগ করছে? হ্যাঁ, হতেই পারে, না হওয়ার কি আছে? তো মেয়েরা যে এখন এত উদ্ধত হয়ে গেছে, এখন বা মেয়েরা সুযোগ নিচ্ছে, তখন ছেলেরা নিয়েছিল, এখন মেয়েরা সুযোগ নিচ্ছে, হয়তো হতে পারে। এটা কি রবির বছর এটা দেখিয়ে দিচ্ছে পুরোপুরি দেখিয়ে ভাবে? দেবে, আই ওপেনিং তো করে দেবে সবার, কোন কোন রিলেশনশিপে কোথায় কোন জায়গায় প্রবলেম ছিল সব বেরিয়ে আসবে। নমস্কার, আমি পল্লবী রয় নন্দী। আপনারা আজকে যে আকাশিক পডকাস্ট দেখছেন তার মাঝখানে আমি চলে এলাম। আমি আপনাদের আকাশিক রেকর্ড রিডিং নিয়ে কোর্স করাচ্ছি। আপনারা যদি চান আকাশিক রেকর্ড রিড করতে বা অন্যকে সাহায্য করতে, বা আমার মতো রেকর্ড রিড করে আজকে নিজের কোনো জায়গা তৈরি করতে, তাহলে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। নিচে দেওয়া নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। তাহলে চলুন পডকাস্টে ফেরা যাক। থ্যাংক ইউ ম্যাম, আমাদেরকে এত সুন্দর করে আজকে পডকাস্টটা, মানে 2026 কেমন যাবে, সূর্যের বছর এবং মাঙ্গলিকদের জন্য সবকিছু আপনি শেষের দিকে বলেছেন, এবং আরো অনেক রকম বিষয়ে কথা হয়েছে। যদি আপনাকে যদি কোনো প্রশ্ন বাকি থেকে থাকে আপনি বলতে পারেন, বা কোনো উত্তর যদি আপনি দিতে চান। না না, ঠিক আছে, আমার আর কোনো প্রশ্ন নেই এখানে। আজকের মতো এখানেই কমপ্লিট করছি। আমার আর কোনো প্রশ্ন নেই তোমার কাছে, কেননা তুমি প্রশ্ন, ওটাই তোমাকেই মানায় আর কি প্রশ্ন করতে। না প্রশ্নের কথা বলছি না, মানে আপনার যদি মনে হয়ে থাকে যে কৌশিক এটা না করলো না, করলে মানে দর্শকরা এটা অনেকের মতো কমপ্লেন করে, তো না না, ঠিক আছে, পরের এপিসোড আসবে, তখন হয়ে যাবে। তাহলে ঠিক আছে, সেই এপিসোডে আমরা অন্যরকম বিষয় নিয়ে কথা বলবো। আর আমি আপনাদের হোস্ট, আর ম্যাম কিন্তু শেখায়, আমি যে নাম্বারটা আছে সেই নাম্বারে আপনি শেখান। আপনার কি কোনো সংস্থা আছে নাকি নর্মাল আপনাকে কল করলে অনলাইন অফলাইন দুটো? হ্যাঁ, অফলাইন হয় না, আমি তো যেহেতু বাইরে মানে থাকি, বাইরেই, হ্যাঁ সেটাই। অফলাইনের কোনো হয় না, অনলাইনেই হয়। সপ্তাহে একদিন করে কোর্স হয়, 12টা ক্লাস হয়, 3 মাসের কোর্স, বেসিক টু অ্যাডভান্স লেভেল 1। বাহ। আকাশিক রেকর্ড রিডিং নিজের এবং অন্যের। ক্লায়েন্ট নেওয়া স্টার্ট করতে পারবে 3-4 মাস পর থেকে মোটামুটি, মানে রেমেডি দেওয়া বা প্রো লেভেলের হয়তো পারবে না, কিন্তু মোটামুটি হেল্প করতে পারবে যে কার পুরোটাই কোথায় প্রবলেম। প্র্যাকটিসের উপর ম্যাটার করে। ডেফিনেটলি একদিনে আপনি যদি 3 মাস করলাম, 3 মাসের এক্সপেরিয়েন্সে কোনো মানুষই আসে না। 30 বছরের এক্সপেরিয়েন্সও লোকে মানে বলে যে আমি এখন শিখছি। কমে না, দেখো এক্সপেরিয়েন্সটা তো বলবো যে কমপ্লিটলি এক্সপেরিয়েন্সটা বলা যায় না, রোজ আমরা কিছু না কিছু গেইন করছি, এখনো করছি। আপনি এখনো বলতে পারেন যে আমি শিখে গেছি। না না, এখনো আমি প্র্যাকটিস করছি, এখনো করছি, আমি তো নিজেকে এখনো প্র্যাকটিশনারই বলি, এখনো প্র্যাকটিস করছি। যত নতুন নতুন মানুষ, নতুন নতুন কেস, সত্যি কথা বলছি, আর প্রত্যেকটা বছর নতুন নতুন বিষয় আসছে। নতুন নতুন বিষয়গুলো আসলে খুব ভালো লাগে, কিন্তু রিপিট হয় অনেকের ক্ষেত্রে দেখি কার্মা রিপিট হয়, বুঝতে পেরেছো? মানে তোমার যা কার্মা ছিল হয়তো তোমার অন্য কোনো বন্ধুর কার্মা এক, তার জন্য তোমরা বন্ধু হয়েছো, মানে এরকমও আসে অনেক সময়। আরে বাপ রে, বুঝতে পেরেছো? তো এরকম কেসও হয়, তো কার্মা রিপিটও আসে। এই কার্মার ব্যাপারটা কিন্তু টু বি কন্টিনিউড রাখি আমরা। আচ্ছা, পরের এপিসোডে আমরা কথা বলবো। আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, আজকে আমাদের গেস্ট আবারও পল্লবী ম্যাম, আর ক্যামেরার পেছনে অ্যাজ ইউজুয়াল কিংশুক সেন। নমস্কার। নমস্কার, থ্যাংক ইউ।